আজকে আমরা শুরু করব জীবন সংগঠনের স্তর, অর্থাৎ দ্বিতীয় নম্বর চ্যাপ্টার। তো এই দ্বিতীয় নম্বর চ্যাপ্টারের শুরুতেই শুধু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এক, জৈব অণু এবং সে সম্বন্ধে সামান্য ধারণা, আর দ্বিতীয় হচ্ছে ভিটামিন, আর তারপর হবে খনিজ মৌল। বেশ, তাহলে শুরু করা যাক। জৈব অণু এবং সে সম্বন্ধে সাধারণ ধারণার মধ্যে প্রথমেই যেটা বলতে হয় যে আমাদের এই জীবদেহের গঠনগত এবং কার্যগত যে একক সেটা তো কোষ, যেটা আমরা আগের ক্লাসে জেনেছি। তো এই কোষ তো বিভিন্ন রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত, বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ নিয়ে তৈরি। তো এই পদার্থগুলোর মধ্যে বিভিন্ন রকম পদার্থ আছে যেগুলো শরীরের বিভিন্ন অংশে তৈরি হয় না, বাইরে থেকে যাদেরকে সংগ্রহ করতে হয়, যাদেরকে বাইরে থেকে নিয়ে কাজ করতে হয়, তারা হচ্ছে অজৈব। আর যারা জীবদেহের নিজেদের মধ্যে তৈরি হয় সেই সমস্ত অণুগুলো হচ্ছে জৈব অণু। তো আমাদের মূল যে আলোচনার সূত্র থাকবে যে জায়গাটায়, সেটা হচ্ছে জৈব অণু। তবে কিছু কিছু অজৈব অণু আছে, যে অজৈব অণুগুলো ছাড়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবন সম্পন্ন করা মুশকিল হয়। তো সেই রকম কিছু অজৈব অণু এবং জৈব অণু সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমেই দেখো, এখানটাতে আমরা অণুকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অজৈব অণু আর জৈব অণু। অজৈব অণু মানে যেটা আমি বললাম, যেটা জীবদেহের মধ্যে তৈরি হচ্ছে না, সেখানে কোন জিনিসগুলোকে রাখবো? তার মধ্যে আমরা আনতে পারি যেমন অ্যাসিড, ক্ষার, জল এবং লবণ বা গ্যাস। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অজৈব, অর্থাৎ এগুলো শরীরের মধ্যে তৈরি হচ্ছে না, এগুলো বাইরে থেকে শরীরের বিভিন্ন প্রয়োজনে শরীরের মধ্যে প্রয়োজন পড়ে বা আনার দরকার পড়ে। তো এবার এই সম্বন্ধে আমরা সামান্য কিছু তথ্য জেনে নেব। যেমন অ্যাসিড, প্রথমে আমরা আছি অ্যাসিড। তো এই অ্যাসিডটা কি? অ্যাসিডটা মূলত হচ্ছে এগুলো অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড বলতে কি? অজৈব অ্যাসিড বলতে যেমন যেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে যদি বোঝার চেষ্টা করি, যেগুলো হচ্ছে স্বাদে অম্ল, যাদেরকে আমরা দেখব কি, যারা স্বাদে হচ্ছে অম্ল, অর্থাৎ টক। কিন্তু তাই বলে কি আমরা তাকে খাই? না, এটা একটা বৈশিষ্ট্য তার, যে সেটা স্বাদে অম্ল। আর আরেক বৈশিষ্ট্য বলতে কি, যে এই জিনিসটা হাইড্রোজেন যে আয়ন থাকে, অর্থাৎ H+ হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নটা এটা উৎপন্ন করে, এবং সেটা আর কি হয়, সেটা প্রতিস্থাপিত হয়ে, হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হয়ে সেখান থেকে তৈরি হয় লবণ। তো এইটা হচ্ছে অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য, যে হাইড্রোজেন আয়ন, এবং এই হাইড্রোজেন আয়নটা পরবর্তীতে উৎপন্ন করে এরা জলীয় দ্রবণে, এবং এই হাইড্রোজেন আয়ন ধাতু দ্বারা এটা প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে, এবং লবণ উৎপন্ন করার পরই তৈরি হয় কি, অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড। তাহলে আমরা জানতে পারলাম অ্যাসিডের ভূমিকাটা। এর মধ্যে আবার বিভিন্ন রকমের ভাগ আছে, যেমন হচ্ছে তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড মানে যার অ্যাকশন অনেক বেশি হয়, যেটা কোনো একটা জায়গাতে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ক্রিয়া করে। আবার কিছু আছে যেগুলো হচ্ছে খুব কম তীব্র অ্যাসিড। কম তীব্র অ্যাসিড মানে যেটা অত বেশি, যার ক্রিয়া নেই বা অ্যাকশন নেই, বা বলা যেতে পারে দুর্বল অ্যাসিড। তো এইরকম তীব্র অ্যাসিড আমাদের মানব শরীরে বা মানুষের শরীরে এরকম একটা তীব্র অ্যাসিড আমরা কিন্তু লক্ষ্য করতে পারি বা আছে, সেটা হচ্ছে HCl, বা যাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? আমরা এটা দেখতে পাই পাকস্থলীতে। এই পাকস্থলীর মধ্যে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, যেটা যখনই আমরা কোনো কিছু খাই, খাওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয় শরীর থেকে, পাকস্থলীর মধ্যে থেকে, এবং সমস্ত খাবারগুলোকে সেগুলোকে পাচিত করে। আর সেই পাচিত করার সঙ্গে সঙ্গে ওই খাবারের মধ্যে দিয়ে বিভিন্ন রকমের খারাপ পদার্থ ঢোকে, যেমন জীবাণু ঢুকতে পারে। তো সেই জীবাণুগুলোকে কিন্তু খুব দ্রুত HCl যতটা পারে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তো এটা গেল, এটা পড়বে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিডের মধ্যে পড়বে। কম তীব্র বা দুর্বল অ্যাসিডের মধ্যে তাহলে কারা পড়ছে? এরকম যদি দেখি, ফসফরিক অ্যাসিড, এরকম নাম হচ্ছে
ফসফরিক অ্যাসিড H3PO4। আবার আরেকটা যদি নাম জানার চেষ্টা করি সেরকম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এর একটা ধারণা আছে কম অ্যাসিড কোনটা আর তীব্র অ্যাসিড, কম তীব্র অ্যাসিড আর তীব্র অ্যাসিডের মধ্যে পার্থক্যগুলো কীভাবে বুঝবো। এর একটা লেভেল আছে যেটাকে বলা হয় পিএইচ লেভেল। এই পিএইচ লেভেলের উপর নির্ভর করে কার তীব্রতা বেশি কার তীব্রতা কম। পিএইচ লেভেল হচ্ছে যদি 1 থেকে 7 এর রেটিংটা থাকে, এর মানটা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা মোটামুটি অ্যাসিড ধরতে পারি। আবার যদি 7-এর ওপারে যায়, অর্থাৎ যদি 8 থেকে বাকি যে পরবর্তীতে যদি যায়, এগুলো এই জায়গায় পড়বে অন্য জিনিস, সেটা পড়বে ক্ষার। সে ক্ষার কি সেটা পরে আসছে, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 7-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। যদি কোনো একটা অ্যাসিডের পিএইচ হচ্ছে 1, তার মানে জানতে হবে এটা তীব্রতা অনেক বেশি। কোনো একটা অ্যাসিডের পিএইচ যদি ধরা হয় 5, তাহলে জানতে হবে এটা কম তীব্র। যার পিএইচ যত কম সেটা তত বেশি অ্যাসিডিক, আর যার পিএইচ একটু বেশি তার অ্যাসিডিটি অনেকটা কম, মানে অ্যাসিড যেটা তীব্রতা অনেকটা কম। তাহলে আমরা যদি ধরে নেই যে HCl আর H3PO4 এই দুটোর মধ্যে কোনটার পিএইচটা কত হতে পারে, তো অবশ্যই H3PO4 এর থেকে HCl এর তীব্রতা যেহেতু বেশি, তার মানে তার পিএইচটা হবে কম, মানে অর্থাৎ HCl এর পিএইচ হবে অবশ্যই H3PO4 এর থেকে কম। এরপরে আমরা আসবো যেখানে, সেটা হচ্ছে এরপর আমরা আলোচনা করব ক্ষার নিয়ে। ঠিক একই রকমভাবে যদি আমরা ক্ষারের বিষয়টা দেখি, তো সেক্ষেত্রেও দেখব যে ক্ষারের মধ্যেও তীব্র ক্ষার এবং মৃদু ক্ষার লক্ষ্য করতে পারব। অর্থাৎ এক্ষেত্রে তীব্র ক্ষার বলতে কারা, যদি আমরা দেখি এক্ষেত্রে যে 7-এর অনেক বেশি দূরে আছে, অর্থাৎ 11, 12 এইরকম জায়গায় যার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অর্থাৎ পিএইচ লেভেলটা বেশি আছে, তারা হচ্ছে তীব্র ক্ষার। আর মৃদু ক্ষার কারা, মৃদু ক্ষার হচ্ছে যারা 7, 8 এইরকম জায়গাতে যাদের পজিশনটা থাকবে তারা হচ্ছে মৃদু ক্ষার। তো এইরকম যদি আমরা, বা দুর্বল ক্ষার, এরকম যদি আমরা তীব্র ক্ষারের নাম শুনি, অর্থাৎ যার পিএইচ অনেক বেশি, তো আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রক্সাইড একটা তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা তীব্র ক্ষার, অর্থাৎ যার পিএইচ 10-এর উপরে, 11, 12 এইরকম জায়গায় আছে। আবার যদি দুর্বল ক্ষারের ক্ষেত্রে দেখি বা মৃদু ক্ষার যারা, এরকম যদি একটা উদাহরণ আমরা বার করি, তাহলে জানবো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তাহলে আমরা জানলাম একটা হলো অ্যাসিড আর একটা হলো ক্ষার, যাদের পিএইচ এর ক্ষেত্রে একটু হেরফের থাকে। অ্যাসিডের ক্ষেত্রে পিএইচটা 1 থেকে অনেকটা 6.5 বা 6, 7 এরকম ভাবে জায়গায় থাকবে। ক্ষারের ক্ষেত্রে থাকবে 7-এর ঠিক পরে। এই অ্যাসিড আর ক্ষার এই দুটোর ভূমিকা আমাদের প্রাণীদের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এর যে সমতা, এই সমতা নিয়ন্ত্রণ করাটা ভীষণভাবে জরুরি। এই ক্ষার কি করে, ক্ষার দেহের মধ্যে যে অ্যাসিড ক্ষারের সমতা সেটাকে নিয়ন্ত্রণ করে। আবার ক্ষার কি করে, অন্ত্রের মধ্যে যে একটা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে, যেখানে বিভিন্ন উৎসেচকের কাজে এ কিন্তু সাহায্য করে ক্ষারটা। তাহলে দেখো, আমরা একটু আগে দেখছিলাম অ্যাসিড একটা পেলাম, আবার একটা পেলাম ক্ষার, যারা কিন্তু অজৈব যৌগ, মানে যারা বাইরের পরিবেশ থেকে যাদেরকে আমাদেরকে সংগ্রহ করতে হয়, কিন্তু আমাদের শরীরের সাংগঠনিক প্রক্রিয়ার জন্য তাদেরকে ভীষণভাবে জরুরি। তাহলে অ্যাসিড এবং ক্ষার এই দুটো বিষয় গেল। এরপর আমরা দেখব, এরপর হচ্ছে জলই জীবন। একটা কথা আছে, জলই হচ্ছে জীবন। তো এই জল হচ্ছে কি, জল হচ্ছে প্রধান দ্রাবক। জলটাই হচ্ছে প্রধান দ্রাবক, অর্থাৎ যে সমস্ত ব্যাপন এবং অভিশোভন পদ্ধতিতে যার সাহায্য আমরা নিতে পারি। তো এই জলের মাধ্যম, জল নিয়ে নতুন করে বলার কিছু নাই, প্রাণীর বেঁচে থাকার জন্য জল হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। জল উদ্ভিদের ক্ষেত্রে রসের উৎস, খাদ্য পরিবহন, আবার প্রাণীদের দেহে রক্ত সংবহন, রেচন বিভিন্ন কাজে লাগে।
তো এটা এমনই একটা পদার্থ যেটা কিন্তু বাইরে থেকে সংগ্রহ করতে হয়, এমন নয় যে যেটা আমরা আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রেই নিজেরাই তৈরি করতে পারি। তাহলে অজৈব যৌগর মধ্যে জল আর একটা প্রধান উপাদান। বেশ, এরপরে যদি আমরা দেখি, তারপরে আসবো কি, লবণ। লবণটাও হচ্ছে অনেকটা অ্যাসিড এবং ক্ষারের একটা প্রশমিত অজৈব যৌগ, যেটাকে আমরা লবণ বলবো। এই লবণের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভাগ থাকে, কিন্তু এর যদি আমরা কিছু উদাহরণ দেখি, তো সে উদাহরণ কি, একটা উদাহরণ ধরো NaCl। NaCl একটা লবণের উদাহরণ, যেটাকে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড। আবার আর একটা উদাহরণ যদি আমরা রাখতে পারি, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সেটা কি NaHCO3। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোই লবণ জাতীয় পদার্থ, কিন্তু একটা হচ্ছে শমিত লবণ, যেটা হচ্ছে NaClটা, আর যেটা NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, এক্ষেত্রে এই লবণটা অনেকটা অ্যাসিডিক টাইপের হয়, অর্থাৎ যাকে বলা হয় অ্যাসিড লবণ। তো এই লবণ কি, লবণ বিভিন্ন ক্ষেত্রে আমরা এর ব্যবহার দেখতে পাবো। এর ভূমিকা হচ্ছে যে যা সোডিয়াম আয়োডাইড, যেমন খাদ্য লবণের মধ্যে থাকে সোডিয়াম আয়োডাইড, সেটা কি করে, আমাদের যে হরমোন আছে থাইরয়েড হরমোন, সেই থাইরয়েড হরমোনের তো থাইরয়েড যে গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে থাইরক্সিন হরমোন থাকে, যে হরমোন গঠনে এই লবণের একটা বড় ভূমিকা থাকে। সেটা হচ্ছে কি সোডিয়াম আয়োডাইড, সেটাও একটা লবণ। আবার বিভিন্ন রকমের যে আমাদের স্নায়বিক আদান প্রদান হয়, স্নায়বিক যে উদ্দীপনা পরিবহন হয়, যেক্ষেত্রে Na+ অর্থাৎ সোডিয়াম আর পটাশিয়াম, এই দুটোর বড় ভূমিকা থাকে এই স্নায়বিক উদ্দীপনা পরিবহনে বা জীবদেহে জলসমূহ বজায় রাখার ক্ষেত্রে। এইগুলোও কিন্তু এক একটা লবণের ভাগের মধ্যে চলে আসছে। অর্থাৎ লবণ শরীরের যত রকমের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে লবণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেহের মধ্যে তৈরি হয়। তাহলে এই গেল লবণ। আবার অনেক সময় দেখা যায় কি, দাঁত এবং হাড়ের যে এনামেল, আমরা দাঁত বা হাড়ের যে এনামেলগুলো থাকে, সেটা তৈরি করার ক্ষেত্রেও লবণের একটা ভূমিকা থাকে। তাহলে এটা গেল লবণ হয়ে গেল। এরপরে আসছে গ্যাস, অর্থাৎ এক্ষেত্রে গ্যাস বলতে আমরা বুঝবো কি, অজৈব গ্যাস, যে গ্যাসটা বাহ্যিক, অর্থাৎ কিন্তু যেটা আমরা বাইরে থেকে নিয়ে আসতে পারি বা বাইরে থেকে আমাদেরকে নিতে হবে। যেমন এইরকম গ্যাস হচ্ছে কি, প্রথমেই যেটা নাম মনে আসবে, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন, এটা আমরা অক্সিজেন হচ্ছে এমনই জিনিস যা না হলে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব আমরা থাকবে না। তো এই অক্সিজেন এমন একটা গ্যাস, এটা কিন্তু জৈব গ্যাস নয়, অর্থাৎ দেহের মধ্যে তৈরি হচ্ছে তা কিন্তু নয়, এটা হচ্ছে অজৈব গ্যাসের মধ্যে পড়ছে। তো এরকম অক্সিজেন আছে। আচ্ছা, তারপরে কি থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড, যেটা কোষ থেকে তৈরি হয়, যেটা বাইরের পরিবেশ থেকে আসে, অর্থাৎ CO2। তারপরে আছে NO, বিভিন্ন রকম, অর্থাৎ নাইট্রিক অক্সাইড। এই বিভিন্ন রকমের গ্যাস কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রয়োজন হয় এবং যা অত্যন্ত প্রয়োজনীয়। যেমন অক্সিজেন, এটা কোষের প্রত্যেকটা মুহূর্তে দরকার হয়, এবং আবার কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কার্বন ডাই অক্সাইড না হলে তারা কিন্তু খাদ্য উৎপাদন করতে পারবে না। সেরকম আবার যদি আমরা দেখি, NOর ভূমিকা কি না, তো রক্তর যে প্রবাহ, সেই রক্তের প্রবাহ বৃদ্ধি করার ক্ষেত্রে NOর ভূমিকা থাকবে। তাহলে দেখো, আমরা বিভিন্ন রকম অজৈব গ্যাসের সম্পর্কেও জানলাম, যারা কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন। তাহলে এই যে অজৈব অণুর মধ্যে আমরা যদি আরেকবার জিনিসটাকে রিভাইজড করি, তাহলে দেখতে পাবো একটা হচ্ছে অ্যাসিড, যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। তারপরে আমরা পাবো ক্ষার, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। আবার পাবো আমরা জল, লবণ, এবং সর্বশেষে থাকবে গ্যাস। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অজৈব বস্তু হিসেবে আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবার আমরা চলে আসব জৈব অণুর মধ্যে। জৈব অণু বা জৈব যৌগ, সেটা প্রথমে আমি বলে দিয়েছিলাম যে জৈব যৌগ বলতে যে সমস্ত পদার্থগুলো বা যে সমস্ত অণুগুলো শরীরের বিভিন্ন অংশের মধ্যেই তৈরি হয়, যেটা বাইরে থেকে আমরা নিচ্ছি না, যেটা শরীরের মধ্যেই তৈরি হচ্ছে, এইরকম অণুগুলোই হচ্ছে জৈব অণু। কিন্তু এক্ষেত্রে আবার যারা সহযোগিতা করছে, যাদের মধ্যে দিয়ে জৈব অণুগুলো তৈরি হচ্ছে, তারা কিন্তু হিসেব মতো অজৈব অণু। তো এই জৈব অণুর ক্ষেত্রে প্রথমেই 4টে নাম পাবো। সেই 4টে নাম হচ্ছে, একটা কার্বন, 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন, 3
3 নম্বর হচ্ছে অক্সিজেন, 4 নম্বর হচ্ছে নাইট্রোজেন। প্রধানত এই 4 রকমের অণু দিয়েই মূলত জৈব অণুগুলোর সৃষ্টি। তো এই 4 রকমের অণুকে আমরা যদি বাদ রাখি তাহলে কিন্তু জৈব অণু সম্ভব নয়। তো এই 4 রকমের প্রধান 4 রকমের অণু পরমাণুর সঙ্গেই পরস্পর যুক্ত হয়ে জীবদেহের যে গুরুত্বপূর্ণ যে অণু তৈরি হয় সেইটাই হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা জৈব যৌগের মধ্যে, জৈব অণুর মধ্যে কার্বন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণুর উপস্থিতি লক্ষ্য করতে পারবো। এবার এটা গেল জৈব অণু। এবার এই জৈব অণুর মধ্যে দেখো আমরা আবার দুটো ভাগ করেছি। একটা হচ্ছে ক্ষুদ্র অণু আর আরেকটা হচ্ছে বৃহৎ অণু। তো এই ক্ষুদ্র অণু বা বৃহৎ অণু এটা কিসের ভিত্তিতে বলা হচ্ছে বা এটা কিভাবে এর ভাগটা করা হলো? অর্থাৎ যার আণবিক ওজন, প্রত্যেকটা পরমাণুরও কিন্তু একটা ওজন আছে। এই আণবিক ওজনের উপর ভিত্তি করেই কিন্তু বলা হচ্ছে যে ক্ষুদ্র জৈব অণু, বা যাদের আণবিক ওজন একটু বেশি তাদের ক্ষেত্রে আমরা যাব বৃহৎ জৈব অণু। তো প্রথমে আমরা আলোচনার মধ্যে আসবো সেটা হচ্ছে ক্ষুদ্র জৈব অণু বা ক্ষুদ্র অণু। তো ক্ষুদ্র অণুর মধ্যে দেখো আমরা প্রথমে রেখেছি কাকে? শর্করাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব সরল শর্করা বা একদম প্রথম যে শর্করাটা সেটাই। তো শর্করা কি? শর্করার ক্ষেত্রে আমি আগে যেটা বললাম যে শর্করা বলতে কি, এটা কিন্তু জৈব অণুরই একটা ভাগ। জৈব অণুর মধ্যে ক্ষুদ্র অণু, বৃহৎ অণু, সেই ক্ষুদ্র অণুর মধ্যে প্রথমে আসছে শর্করা। তো এই শর্করা তৈরি হওয়ার ক্ষেত্রে ওই যে অণুগুলোর, পরমাণুগুলোর কথা বললাম, তো সেই পরমাণু পদার্থগুলোর মধ্যে প্রথমত কার্বন, আমি এখানে লিখি কার্বন, 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন, আর 3 নম্বর হচ্ছে অক্সিজেন। এই তিনটে জিনিসের উপস্থিতির মধ্যে দিয়েই তৈরি হবে কি? এই তিনটে জিনিস মিলেই তৈরি হচ্ছে সরল শর্করা। সরল শর্করা এর নির্দিষ্ট একটা ফর্মুলা আছে, যে ফর্মুলার উপর নির্ভর করে এই শর্করার বিভিন্ন রকমের ভাগ আমরা দেখতে পাবো। কিরকম ফর্মুলাটা? এর ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে এখানে কার্বনকে আমরা লিখতে পারি সি বলে, কার্বনের সংকেত। আচ্ছা, হাইড্রোজেনের সংকেত কি? এইচ। অক্সিজেনের সংকেত ও। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে ভাগ আমি পেয়ে গেলাম। এই তিনটের উপর নির্ভর করে ফর্মুলাটা তৈরি হচ্ছে কার? সরল শর্করার। কিরকম ফর্মুলা? সেটা হচ্ছে, এখানে কার্বন থাকবে একটা, আর তার সাথে যদি একটা থাকে কোনো একটা সরল শর্করার মধ্যে, তো সেক্ষেত্রে হাইড্রোজেন থাকবে দুটো, আর সেক্ষেত্রে অক্সিজেন থাকবে একটা। মানে এই রেশিও অনুযায়ী কিন্তু ওই সরল শর্করাটা তৈরি হবে। এটাকে যদি আমরা ফর্মুলা হিসেবে লিখি তাহলে আসতে পারে এরকম, যে CnH2O তার সাথে N। এখানে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, আমি এখানে N মানে এর মধ্যে তুমি যে নাম্বারটাই রাখো না কেন বাকিগুলো সেই হিসেবে তৈরি হবে। কিরকম তৈরি হবে? যদি আমি এখানে N এর জায়গায় 5 রাখলাম, তার মানে কার্বন হচ্ছে 5টা। কার্বন যখনই 5টা হবে তাহলে এখানে ফর্মুলা আছে H2O, আর এদিকে আছে N মানে 5টা। এখানে N যখন 5টা, এই জায়গাটা N 5টা, মানে হচ্ছে অবশ্যই এখানে N 5টা ধরতে হবে। তাহলে ফর্মুলাটাতে কি বেরোচ্ছে না, তো C5। আচ্ছা, এখানে হচ্ছে H কত হবে? 2, আর এদিকে 5 ইন্টু হয়ে H10, আর O5। তাহলে এটা কিন্তু একটা সরল শর্করার ভাগের মধ্যে পড়ে যাবে। এখানে আমরা কটা কার্বন দেখছি? এই কার্বনের সংখ্যা অনুযায়ী এর ভাগ তৈরি হবে সরল শর্করার। এখানে যেহেতু আমি 5 হিসেবে ধরলাম এটাকে, যেহেতু এটা 5টা আছে, সেই জন্য এটার নাম আমরা রাখতে পারি পেন্টোজ। ঠিক সেই রকম এবার আমরা দেখে নেব ওর ভাগগুলো কিরকম। তো এই সরল শর্করার সরল শর্করাতে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে আমরা জানতে পারবো যে সেইটা কিরকম সরল শর্করা। যেমন যদি 4টে কার্বন পরমাণু থাকে, এখানটায় লিখি, যদি
4টে কার্বন থাকে, 4টে কার্বন, 4টে যখনই কার্বন হলো মানে সেখানে এইচ কটা হবে, এইচ অবশ্যই 8টা হবে, ও কটা হবে, ও 4টে হবে, ফর্মুলাটা। তাহলে 4টে কার্বন থাকবে যেটা, সেটার আমরা নাম রাখতে পারি কি, সেটার নাম হচ্ছে টেট্রোজ। এটা সরল শর্করার ভাগ। এগুলো তোমরা উঁচু ক্লাসে গিয়ে আরো বিস্তারিত জানবে। এখন এই বেসিক জায়গাটা জেনে রাখো যে 4টে কার্বনযুক্ত যখনই শর্করা আমরা দেখতে পাবো কোনো ফর্মুলায়, জানবো সেটার নাম হচ্ছে টেট্রোজ। আচ্ছা, যদি 5টা কার্বন হয়, 5টা কার্বন যদি হয়, 5টা কার্বনের ক্ষেত্রে আমরা যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে পেন্টোজ। আচ্ছা, 5টা কার্বন হচ্ছে পেন্টোজ। যদি 6টা কার্বন হয়, 6টা কার্বনের ক্ষেত্রে আমরা জানতে পারবো কি, সেটাকে বলবো আমরা হেক্সোজ। এইরকম ভাবে এর ভাগগুলোকে আমরা জানতে পারবো, অর্থাৎ কার্বনের সংখ্যার উপর নির্ভর করে এটাকে ভাগ করা যায়। তো এর কিছু কিছু উদাহরণ, একটা করে উদাহরণ দেওয়া যাক। যেমন টেট্রোজ, টেট্রোজের যদি আমরা উদাহরণ খুঁজি, তাহলে এর একটা উদাহরণ হচ্ছে একটা সরল শর্করা। উদাহরণ মানে একটা সরল শর্করার নাম। তাহলে যেখানে যে সরল শর্করাটায় কার্বন আছে 4টে, তাহলে এরকম একটা সরল শর্করা হচ্ছে এরিথ্রোজ। আচ্ছা, এরকম যদি আমরা পেন্টোজের ক্ষেত্রে দেখতে পারি, যেখানে 5টা কার্বন আছে, সেটাকে আমরা রাখবো কি, রাইবোজ। রাইবোজ। আচ্ছা, সেম একই রকম ভাবে হেক্সোজের ক্ষেত্রে যদি দেখি, হেক্সোজ অর্থাৎ যেখানে 6টা কার্বন পরমাণু থাকবে, তাহলে সেটা হবে গ্লুকোজ। গ্লুকোজের নাম আমরা বহু জায়গায় শুনেছি। গ্লুকোজ যেমন যখন গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবার তৈরি করে সেটা হচ্ছে গ্লুকোজ। তো এই গ্লুকোজের নাম শুনেছি। এবার গ্লুকোজ মানে হচ্ছে সেখানে ফর্মুলা চলে আসবে C6, আর এইচ কত হবে, এইচ অবশ্যই 12 হবে। কেন 12 হবে, কারণ আমরা আগে ফর্মুলায় দেখেছিলাম যে এখানটাতে 1:2:1 আছে। তাহলে এখানে যদি এটা 1 হয়, 6 হিসেবে ধরা হয়, তাহলে এটা 2 মানে ডবল হয়ে যাবে। তাহলে এখানে হবে 12 C6H12। আর ও এর ক্ষেত্রে কত হবে, ও এর ক্ষেত্রে হচ্ছে 1 আছে, মানে এখানটাতে ও এর ক্ষেত্রে কার্বনের মতোই 6টা হবে। তাহলে এটা গেল গ্লুকোজের। ঠিক সেরকম এটা অসুবিধা হওয়ার কথা নয়। রাইবোজের ক্ষেত্রে আমরা কি দেখবো, এখানে 5টা কার্বন মানে C5। আচ্ছা, এইচ কত, এইচ অবশ্যই 10 হবে, 2 দিয়ে ইন্টু করলে হয়ে যাবে। আর ও কত, ও হচ্ছে 5। তাহলে এটা হয়ে গেল রাইবোজ। অনুরূপভাবে এরিথ্রোজের ক্ষেত্রে কি, এরিথ্রোজ হচ্ছে C4। আচ্ছা, এইচ কত, এইচ 8, আবার এদিকে ও হচ্ছে 4, এটা হচ্ছে এরিথ্রোজ। এইভাবে এর ভাগগুলোকে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে এই হচ্ছে মোটামুটি সরল শর্করার একটা সাধারণ একটা আইডিয়া। তো এই শর্করাটা জানলাম আমরা, এই শর্করাটা, এটা জেনে আমরা কি করব, এর ভূমিকাটা কি? এর ভূমিকা প্রচুর। যেমন গ্লুকোজ, গ্লুকোজের নাম তো আমরা প্রায়ই শুনেছি। গ্লুকোজের সালোক সংশ্লেষে গ্লুকোজের একটা অন্যতম ভূমিকা থাকে। আচ্ছা, আবার যদি দেখি রাইবোজের ক্ষেত্রে, রাইবোজটা তো অবশ্যই আমাদের শরীরে যে ডিএনএ আরএনএ থাকে, সেই ডিএনএ আরএনএ গঠনের ক্ষেত্রে এই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ নিয়ে ডিএনএ আরএনএ সংগঠিত হয়। অর্থাৎ এই শর্করার একটা বড় ভূমিকা আছে আমাদের শারীরিক যে গঠন, সেই শারীরিক গঠনে। অর্থাৎ ক্ষুদ্রতম অণু হিসেবে শর্করার একটা ভূমিকা আমরা খুঁজে পেলাম, যেটা হচ্ছে জৈব অণুর মধ্যে পড়ছে। এরপর দেখতে পারি আমরা, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কথাটার মধ্যে দিয়ে এই নামটা দুটো ভাগে ভাগ হয়েছে। অ্যামিনো অর্থাৎ এখানে হচ্ছে একটা অ্যামাইনো গ্রুপ আছে, আর অ্যাসিড অর্থাৎ এখানে একটা কার্বক্সিল অ্যাসিডিক অম্ল একটা গ্রুপ আছে। এই দুটো গ্রুপ নিয়ে তৈরি হচ্ছে কি, অ্যামিনো গ্রুপ প্রধানত। তাছাড়া এর মধ্যে একটা হাইড্রোজেনের গ্রুপ থাকবে, আর একটা পরিবর্তনযোগ্য আর গ্রুপ থাকবে। তো আমরা এটা এবার দেখে নেব যে অ্যামাইনো অ্যাসিডটা কি। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে প্রথমে বলা যেতে পারে, আমরা যেমন আগে দেখেছি যে কোষ হচ্ছে জীবদেহের গঠনগত একক, ঠিক সেরকম প্রোটিন, এই নামটা আমরা প্রায়ই শুনতে পাই, প্রোটিন। তো এই প্রোটিনের নামের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ প্রোটিনেরই গঠনগত একক হলো কি, অ্যামিনো অ্যাসিড, বা যেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিডে কি থাকবে, অ্যামিনো অ্যাসিড এটা কিন্তু একটা জৈব অণু যা প্রোটিন গঠন করে। এই অ্যামিনো অ্যাসিড অনেকগুলো একসঙ্গে অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিনের একটা গঠন তৈরি করছে। তো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখতে পাবো, কি কি জিনিস বলতে কি কি পদার্থ, যে পদার্থগুলো আগে আমরা আলোচনা করছিলাম সেই পদার্থের কি কি জিনিস দেখতে পাবো, এখানেও সেম একই অনেকটা থাকবে। আমরা রাখতে পারি হচ্ছে
কার্বন থাকলো এর মধ্যে। আচ্ছা, 2 নম্বর আছে এখানটাতে হাইড্রোজেন। আচ্ছা, 3 নম্বর আছে এর মধ্যে কি, 3 নম্বর হচ্ছে অক্সিজেন। চার নম্বর হচ্ছে নাইট্রোজেন। এই পদার্থগুলো কিন্তু ঠিক আগের ক্ষেত্রে যেমন শর্করা তৈরি করার ক্ষেত্রে এই পদার্থগুলো একটা বড় ভূমিকা ছিল, সেম একইভাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই পদার্থগুলো একটা বড় ভূমিকা আছে। এবং কিছু ক্ষেত্রে আমরা যেটা আরেকটা উপাদানের নাম পেতে পারি, এগুলো হচ্ছে প্রধান, আমি আগেই বলে দিয়েছি। আবার কিছু ক্ষেত্রে আমরা নাম পাবো সালফার। এই উপাদানগুলোর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড গঠনের একটা বড় ভূমিকা থাকবে। তো এই গঠনে কি হয়, এর কেন্দ্রে থাকবে কার্বন পরমাণু। এই কার্বন পরমাণু সঙ্গে এর কেন্দ্রে, প্রধান কেন্দ্রে থাকলো, আমি যদি স্ট্রাকচারটা তৈরি করি, প্রধান কেন্দ্রে থাকলো কার্বন পরমাণু। আর এই কার্বন পরমাণুর সাথে সাথে যেটা তৈরি হবে সেটা হচ্ছে দুটো গ্রুপ, প্রধান দুটো গ্রুপ। কি কি গ্রুপ? একটা থাকবে অ্যামাইনো গ্রুপ, আর একটা হচ্ছে কার্বক্সিল মূলক গ্রুপ। ঠিক আছে, অ্যামাইনো গ্রুপ অর্থাৎ এখানে আমি রাখলাম NH2, এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। আর তার সাথে হচ্ছে আরেকটা কার্বক্সিল গ্রুপ, সেটা হচ্ছে COOH, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এগুলো কিন্তু আমরা এই সাধারণ জিনিসটা আমাদের জানতে হবে। যেমন কার্বনে হচ্ছে 4টে হাত, বলে আমি 4টে হাত এর মধ্যে যুক্ত করেছি। বেশ, এরকম প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা করে হাত থাকে, মানে এটা একটা ফিক্সড। যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানতে পারবো, দেখতে পাবো দুটো হাত। তো ঠিক সেরকমই কার্বনের ক্ষেত্রে 4টে হাত, বলে এখানে 4টে ভাগ করা হয়েছে। এবার এগুলোকে যদি আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করি তাহলেও করা যাবে সেটা। আচ্ছা, এখানে আমি রাখলাম একটা হাইড্রোজেনের একটা হাত, বলে ওটার সঙ্গে মিশে গেছে। অক্সিজেনে কিন্তু দুটো, এখানে কিন্তু ঠিক হিসাব মতো আমরা দুটো হাত পার করে আনতে পারবো। আচ্ছা, আর একটা হচ্ছে আর। এই আরটা কি? আরটা হচ্ছে যে এক ধরনের পরিবর্তনযোগ্য একটা গ্রুপ। এই গ্রুপটা আলাদাভাবে এর সঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড তৈরিতে এর একটা ভূমিকা আছে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড তো আমাদের অনেক আছে, শুধু তো একটা নয়। তো সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে এর একটা ভূমিকা আছে, বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে। তাহলে এই হলো অ্যামিনো অ্যাসিডের বেসিক যে স্ট্রাকচারটা, সেইটা একটা থাকবে কি, এইটা হচ্ছে তার অ্যামাইনো গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে পরিবর্তনযোগ্য গ্রুপ যুক্ত থাকলো। এই সাধারণ জিনিসটা আমরা জেনে নিলাম যে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবার এখানে একটা জিনিস বলা যেতে হবে যে এই অ্যামাইনো অ্যাসিড আমাদের বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে তৈরি হয় না, বা যেগুলো সংশ্লেষিত হয় না, কিন্তু সেগুলো আবার দেহের জন্যে খুবই প্রয়োজনীয়। এমন অ্যামাইনো অ্যাসিড কিছু আছে যাদেরকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, বা যার নাম হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যার নাম হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা কি, এটা খুব একটা দরকারি কথা, এটা প্রায় পরীক্ষায় আসে বা বিভিন্ন জায়গায় দরকার হয়। কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহের মধ্যে তৈরি হওয়ার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয় বা তৈরি হয় না। তো এরকম কিছু, কিন্তু সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু আবার আমাদের শরীরের ক্ষেত্রে প্রয়োজন, সেই জন্য ওদের নাম রাখা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এইরকম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড মোটামুটি প্রায় 9টা মতন আছে, 9টি আছে। তো সেটা আমরা পরে জানবো। তার মধ্যে কয়েকটা নাম আমি বলে রাখি। কয়েকটা নামের মধ্যে হচ্ছে যেমন ভ্যালিন, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন ইত্যাদি। এরকম প্রচুর 9টা মতন অ্যামাইনো অ্যাসিড আছে, যে অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু অপরিহার্য, যেগুলো বডির মধ্যে থেকে তৈরি হয় না কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা সংক্ষিপ্ত বিবরণ। এই অ্যামাইনো অ্যাসিডের জায়গাটা কি, কোন জায়গায় ভূমিকাটা কি? ভূমিকার জায়গাতে প্রথমেই বললাম যে প্রোটিন তৈরি করার ক্ষেত্রে প্রোটিনের যে গঠনগত একক, সেই গঠনগত একক হিসেবে অ্যামাইনো অ্যাসিডের একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, তার সাথে হচ্ছে উৎসেচক, হরমোন যেমন থাইরক্সিন, অ্যাড্রিনালিন ইত্যাদি গঠনের ক্ষেত্রে এই অ্যামাইনো অ্যাসিডের একটা বড় ভূমিকা আছে। আবার বিভিন্ন ক্ষেত্রে জৈব বাফার রূপেও গ্লুকোজ তৈরিতে অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড ঠিক আগে যেমন আমরা দেখলাম শর্করার ক্ষেত্রে যে এটা যেমন অত্যন্ত প্রয়োজনীয়,
ঠিক অনুরূপভাবে অ্যামিনো অ্যাসিডও হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে দুটো জিনিস, একটা বেসিক জায়গা মোটামুটি জানা গেল যে অ্যামিনো অ্যাসিড এবং শর্করা। এরপর আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে বলার প্রথমেই যেটা, যে এটা হচ্ছে এক ধরনের সঞ্চয়ী ফ্যাট। তার মানে এটা অনেক সময় প্রয়োজনে এই ফ্যাটি অ্যাসিড থেকে আমাদের শক্তির প্রয়োজনীয়তা দেখতে পাবো, যেটা হচ্ছে যেটাকে আমরা ধরতে পারি ট্রাইগ্লিসারাইড হিসেবে। তো এরা ফ্যাটি অ্যাসিড মূল জায়গাটা হচ্ছে এটা কি, যে এ কার্বক্সিল যুক্ত কি জৈব অণু, ফ্যাট বা লিপিড গঠন করে। কার্বক্সিল যুক্ত জৈব অণু তারাই করে কি ফ্যাট বা লিপিড, সেই ফ্যাট বা লিপিড সেটাকে তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেয়। তো এদের ক্ষেত্রে, এদের গঠনে যে ওই 4-5 রকম প্রধান যে পদার্থগুলোর কথা বলেছিলাম, সেখানে এই ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আমরা যাদের ভূমিকা প্রধান দেখতে পাবো তারা হচ্ছে এক, কার্বন, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে কার্বনের ভূমিকা প্রধান। তার সাথে আছে 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন, আর তারপরে আসছে অক্সিজেন। এই তিনটের ভূমিকা প্রধান ফ্যাটি অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে কার্বনের, যদিও একটা জিনিস বলে রাখা ভালো, কার্বনের যে পরমাণুর দরকার হয়, যেমন আগের ক্ষেত্রে আমরা 4 কার্বন 5 কার্বন এরকম দেখছিলাম, এক্ষেত্রে মোটামুটি 15, 16, 17, 18 এইরকম পরমাণুর প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। অর্থাৎ এইরকম এতগুলো কার্বন পরমাণু নিয়ে ফ্যাটি অ্যাসিড তৈরির একটা জায়গা তৈরি হয়। আচ্ছা, তো এই ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে যেটা বলার, যে এ মূলত আমাদের আগেই যেটা বললাম যে যখন প্রয়োজনের শক্তির দরকার হয়, অর্থাৎ কোনজন মানুষ দীর্ঘদিন ধরে অভুক্ত হয়ে আছে, তখন তার মধ্যে যে ফ্যাট জাতীয় পদার্থগুলো থাকে সেখান থেকে শক্তির যোগান তৈরি হয়, যেখানে এই ফ্যাটি অ্যাসিডের একটা বড় ভূমিকা থাকে। আবার কোষ পর্দা যখন গঠন হয়, সেই কোষ পর্দা তো একটা বড় ভূমিকা থাকে ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিডের, সেক্ষেত্রেও কিন্তু এই তৈরি করার ক্ষেত্রে এই ফ্যাটি অ্যাসিডের একটা ভূমিকা আমরা দেখতে পাবো। আবার কিছু এমন, যেমন আগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম যে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমরা বাইরে থেকে আমাদেরকে গ্রহণ করতে হয় এবং যেগুলো প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয় বলে আমরা তাদের নাম রেখেছিলাম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ঠিক সেই রকমই কিছু এমন ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো আমরা দেহের মধ্যে তৈরি হয় না, তাদেরকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড অর্থাৎ এই রকম ফ্যাটি অ্যাসিড দেহের মধ্যে তৈরি না হলেও কিন্তু এগুলো প্রয়োজনীয়তা অনেকখানি দেহের জন্য। তো এরকম কিছু ফ্যাটি অ্যাসিডের নাম যদি আমরা দেখি, যেমন একটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। আবার আমরা দেখতে পাবো এরকম আরেকটা যদি এক্সাম্পল দেই, অ্যারাকিডোনিক অ্যাসিড। তো এইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের প্রধান জায়গাটা। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড বলতে আমরা যেটা বুঝলাম যে কার্বক্সিল গ্রুপ থাকবে, যে কার্বক্সিল গ্রুপ থেকে এই ফ্যাট বা লিপিড অণু গঠনের একটা ভূমিকা থাকবে। আর এরা মূলত যেটা হয় যে এই অ্যাসিডটা, জৈব অ্যাসিড, শেষ অবধি কার্বক্সিল গ্রুপে গিয়ে এর শেষ হয়। অর্থাৎ কার্বক্সিল গ্রুপ তো যৌগর সঙ্গে এই ফ্যাটি অ্যাসিড বা লিপিডের একটা বড় ভূমিকা দেখা যায়। আচ্ছা, তাহলে এই গেল ফ্যাটি অ্যাসিড সম্পর্কে সাধারণ একটা ধারণা। এরপর আসছি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের ক্ষেত্রে বলার প্রথমেই যেটা আছে যে নিউক্লিওটাইড জিনিসটা কি। নিউক্লিওটাইড হচ্ছে, ঠিক আগের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম অ্যামাইনো অ্যাসিড, তার আগে আলোচনা করছিলাম কোষ। সবগুলোর ক্ষেত্রে যেমন জীবদেহের গঠনগত কার্যগত একক কোষ, প্রোটিনের ক্ষেত্রে গঠনগত একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এরকম ভাগ থাকে। তো যে জিনিসটা দিয়ে একটা বড় জিনিস তৈরি হয়, ঠিক সেই রকম আমরা নাম শুনেছি, নিশ্চয় জানি, ডিএনএ, আরএনএ, এদের নাম আমাদের শোনা আছে। এই ডিএনএ আরএনএ গঠনের ক্ষেত্রে প্রধান যাদের কার্যগত যে প্রধান একক হিসেবে আমরা নাম উঠে আসবে কাদের, তো সেটা হচ্ছে নিউক্লিওটাইড, ডিএনএ এবং আরএনএর ক্ষেত্রে। তো এই নিউক্লিওটাইড অর্থাৎ যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে একসঙ্গে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে তৈরি হবে ডিএনএ আরএনএ তৈরি হয়। তো এই ডিএনএ আরএনএ তৈরি করার ক্ষেত্রে
যাদের যাদের ভূমিকা থাকবে, তার আগে একটা জিনিস বলেন, আগের ক্ষেত্রে যেমন বললাম, তার আগে এখানে কোন কোন পদার্থের ভূমিকা আমরা দেখতে পাবো। এখানে আমরা যে পদার্থগুলোর ভূমিকা দেখতে পাবো সেটা হচ্ছে এক কার্বন, প্রধান যেগুলো সেটার কথা বলছি, কার্বন। আচ্ছা, 2 নম্বর আমরা নাইট্রোজেন। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে অক্সিজেন। 4 নম্বর হচ্ছে হাইড্রোজেন। 5 নম্বর হচ্ছে ফসফরাস। তো এইরকম বেশ কিছু পরমাণু যেগুলোতে নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে একটা মূল যে মৌল সেগুলোর মধ্যে এইগুলোর আবশ্যকতা লক্ষ্য করা যাবে। আচ্ছা, কিন্তু এর বাইরে নিউক্লিওটাইড তৈরি করার ক্ষেত্রে যে অণুর প্রয়োজনীয়তা দরকার হয় প্রধান যেমন অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার একটা স্ট্রাকচারে একদিকে ছিল অ্যামাইনো গ্রুপ, একদিকে ছিল কার্বক্সিল গ্রুপ, একদিকে হাইড্রোজেন, একদিকে পরিবর্তনযোগ্য যৌগর নাম ছিল, এরকমভাবে 4টে নিয়ে এখানে কার্বন পরমাণু নিয়ে পুরোটা গঠন হয়েছিল। কিন্তু সেম একই জিনিস এক্ষেত্রে আমরা আলাদা কিছু ভূমিকা লক্ষ্য করব নিউক্লিওটাইডের ক্ষেত্রে। সেটা কি? নিউক্লিওটাইডের ক্ষেত্রে যাদের যাদের ভূমিকা আছে তাদের মধ্যে হচ্ছে একটা আমরা রাখবো পেন্টোজ শর্করা। এখন প্রশ্ন হলো পেন্টোজ শর্করা, একটু আগেই বললাম পেন্টোজ শর্করা মানে যেখানে আমরা 5টা কার্বনের সন্ধান পাবো। 5টা কার্বন মানে তার সঙ্গে হাইড্রোজেন ওই ফর্মুলা 1:2:1, অর্থাৎ 5টা যদি কার্বন হয় তাহলে অবভিয়াসলি হাইড্রোজেন হবে 5 দুগুণে 10টা, আর তার সাথে অক্সিজেন হবে কটা? 5টা। তাহলে সেই নিয়ে তৈরি হবে কি? পেন্টোজ শর্করা। তাহলে এটা একটা থাকলো। আচ্ছা, এর সাথে আর একটা কিসের থাকবে? এর সঙ্গে থাকবে একটা ফসফেট মূলক বা ফসফরিক অ্যাসিড এর সঙ্গে থাকলো, সেটা কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে একটা ফসফেট মূলক। ফসফেট মূলক তৈরি থাকলো। তাহলে পেন্টোজ শর্করা, ফসফেট মূলক এই দুটো, আর আরেকটা যেটা কানেক্টেড থাকবে এর সঙ্গে সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার। বেস নাইট্রোজেন যুক্ত ক্ষার বা বেস, অ্যাসিড নয়। নাইট্রোজেন যুক্ত ক্ষার, নাইট্রোজেন যুক্ত ক্ষার, সেরকম কিছু নাম আমি যদি এখানটায় দেখতে পাই, তারপর শর্টকাট হচ্ছে ATGC এটসেট্রা। পরে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, আর তার সঙ্গে হচ্ছে পেন্টোজ শর্করা। তার মানে এই তিনটে জিনিস একত্রিত হয়ে মূল যে জিনিসটাতে আসবে সেটা হচ্ছে কি? সেটা হলো নিউক্লিওটাইড। এই যে ATGC এটা কি? এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন, গুয়ানিন ইত্যাদি। এই জিনিসগুলো সংক্ষিপ্ত সংকেত হচ্ছে ATGC। আচ্ছা, তো এবার এই তিনটে জিনিস নিয়ে আমরা জেনে নিলাম, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড নিয়ে একটু আগে বলছিলাম যে এই নিউক্লিওটাইড একসঙ্গে একাধিক যুক্ত হয়ে তৈরি করছে কি? ডিএনএ আরএনএ। আর ডিএনএ আরএনএ তো আমরা সবাই জানি, ডিএনএ আরএনএ ক্ষেত্রে বলার ক্ষেত্রে মূল জায়গাটা হচ্ছে এটাই যে দেখবে বাবা মার, অনেকে আমরা বলি যে বাচ্চাটার চেহারাটা অনেকটা মায়ের মতো হয়েছে বা বাচ্চাটার চেহারাটা অনেকটা বাবার মতো হয়েছে। তার মানে কি? তার সঙ্গে একটা সিমিলারিটি আছে বাবার বা মায়ের। অর্থাৎ কোনো জিনিস যেটা বাবার শরীর থেকে তার সন্তানের মধ্যে বহন করে আসছে বা তার মায়ের কাছ থেকে তার সন্তানের মধ্যে বহন হয়ে আসছে, এর পেছনে যে রহস্যটা, এর পেছনে প্রধান যার ভূমিকা থাকে সেটাই হচ্ছে ডিএনএ। এই ডিএনএ কি? এ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। এ এক দেহ থেকে আরেক দেহে বংশগত বৈশিষ্ট্যকে নিয়ে যায়। এবং আরএনএ এবং তার সাথে হচ্ছে আরএনএ, যারা কোষীয় কাজ নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা গ্রহণ করে। এটা গেল ডিএনএ আরএনএ। শুধু কি ডিএনএ আরএনএর সঙ্গে নিউক্লিওটাইডের একটা সম্পর্ক আছে? না, এর সাথে সাথে আমরা আর একটা যেটা জানতে পারবো সেটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ যেটা এনার্জি, যাকে আমরা বলবো এনার্জি কারেন্সি, দুভাগে ভাগ করতে পারি। কীরকম? একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, আর একটা হলো রাইবোনিউক্লিওটাইড। অর্থাৎ যেমন হচ্ছে এটিপি, এটা হচ্ছে এটিপি, এটাকে বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর একটা হলো ডিএটিপি,
এটা কি? এটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড বা এটা হচ্ছে ডি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এইভাবে এই জিনিসটা কেন বললাম? এটার কারণ হচ্ছে এক্ষেত্রেও কিন্তু নিউক্লিওটাইডের একটা বড় ভূমিকা আছে এই এটিপি গঠনের ক্ষেত্রে। তাহলে আমরা নিউক্লিওটাইডকে কোনোভাবে বাদ দিতে পারি না। নিউক্লিওটাইড সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে গেলাম। তাহলে ওভারঅল যেটা বিষয় সেটা হচ্ছে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড, এই সমস্ত ক্ষুদ্র অণুগুলোই কিন্তু জৈব যৌগর মধ্যে পড়ছে, যারা আমাদের শারীরিক গঠন বজায় রাখার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করে। এই শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইডগুলো যখন একাধিক হয়ে যখন একটা বড় অণু, বৃহৎ অণু তৈরি করে, তখন আমরা সেটা চলে যাব বৃহৎ অণুর মধ্যে। বৃহৎ জৈব অণু বলতে এক্ষেত্রে আমরা আগে যেমন দেখেছিলাম ক্ষুদ্র অণুর ক্ষেত্রে, যেমন শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড, তো এইগুলো যখন একসাথে অনেকটা মিলেমিশে থাকে এবং বড় অণু তৈরি করে, তখনই তার পরিবর্তিত রূপ তৈরি হয় কোথায়? না, তো এক্ষেত্রে আসবে যৌগিক শর্করা। আগে যেমন আমরা দেখেছিলাম শর্করা, কিন্তু সেটা ছিল সরল। এবার এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, আবার আসবে শর্করা, কিন্তু সেটা হচ্ছে জটিল। এরপরে আসবে আমরা দেখেছিলাম কোথায় অ্যামাইনো অ্যাসিডের কথা বলেছিলাম। এই অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো বিস্তারিত ভাবে বেরিয়ে এসে তৈরি করবে প্রোটিন। আচ্ছা, ঠিক সেই রকমই আমরা দেখেছিলাম আগের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড, এবং এই ফ্যাটি অ্যাসিড থেকে পরবর্তীতে আসবে কি লিপিড, এবং অনুরূপভাবে নিউক্লিওটাইড যখন একত্রিত হয়ে তৈরি হবে নিউক্লিক অ্যাসিড। তো আমরা সংক্ষেপে এগুলোর বিষয়ে একটু জেনে নিই। প্রথমে আসছি কার্বোহাইড্রেট, অর্থাৎ এক্ষেত্রে যৌগিক শর্করার কথা বলা হয়েছে। তো যৌগিক শর্করা বলতে কি, মানে যে ক্ষেত্রে অনেকগুলো শর্করা একসাথে মিলেমিশে থেকে তৈরি করবে। আগে আমরা দেখেছিলাম যে সরল শর্করার ক্ষেত্রে যে ওখানে একটা কার্বন, তার সাথে ছিল হাইড্রোজেন, তার সাথে ছিল অক্সিজেন, এই একটা রেশিও, এবং রেশিও ছিল 1:2:1। এই রেশিওকে বেস করেই আমরা লক্ষ্য করছিলাম যে বিভিন্ন রকমের সরল শর্করা তৈরি হচ্ছিল। এক্ষেত্রে কি যৌগিক শর্করার ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আমরা নামটা লিখি যৌগিক শর্করা। এই যৌগিক শর্করা ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে একই রকমের দুটো সরল শর্করা নিয়ে একটা যৌগিক শর্করা তৈরি করতে পারে। অর্থাৎ যেমন আমি ধরতে পারি, আগে যেমন দেখেছিলাম যে 6 কার্বন নিয়ে তৈরি একটা শর্করা, যার নাম হচ্ছে গ্লুকোজ। বেশ, তো এই যে এই গ্লুকোজ, আবার এর সাথে যদি আমরা এই গ্লুকোজের ক্ষেত্রে আমরা যদি যুক্ত করি ফ্রুক্টোজ, এই গ্লুকোজ ফ্রুক্টোজ দুটোই কিন্তু সরল শর্করা। তো এই দুটো সরল শর্করা মিলে যখন তৈরি করবে কি যৌগিক শর্করা, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেয়ে যাব যেটা নতুন উপাদান, সেটার নাম হচ্ছে সুক্রোজ। একটা সরল শর্করা আর একটা সরল শর্করা, দুটো সরল শর্করা মিলে তৈরি করছে কি যৌগিক শর্করা। এই যেহেতু এটা দুটো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে তৈরি করছে বৃহৎ অণু, ঠিক সেটাই দুটো সরল শর্করা নিয়ে তৈরি করলো কি একটা নতুন যৌগিক শর্করা। এই যৌগিক শর্করার ভাগ আছে, কিরকম ভাগ? এটা প্রধানত আমরা 3 রকম ভাবে নাম রাখতে পারি, 3টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইস্যাকারাইড, আচ্ছা 2 নম্বর হচ্ছে অলিগোস্যাকারাইড, তিন নম্বর কি? 3 নম্বর হচ্ছে পলিস্যাকারাইড। এই তিনটের ডিফারেন্সটা কোথায়? অর্থাৎ যদি দেখি আমরা, ডাই মানে হচ্ছে দেখো 2, ডাই এই কথাটা মানেটাই 2, অর্থাৎ যখন দুটো সরল শর্করা নিয়ে একটা নতুন যৌগিক শর্করা তৈরি করবে, সেক্ষেত্রে আমরা জানতে পারবো কি না, তো ডাইস্যাকারাইড। আচ্ছা, তাহলে অলিগোস্যাকারাইড কি? অলিগোস্যাকারাইড হচ্ছে যখন 3 থেকে 9, আমি এখানটায় লিখে দেই,
যখন 3 থেকে 9 এই 3 থেকে 9 একক শর্করা নিয়ে অলিগোস্যাকারাইড তৈরি করবে। অর্থাৎ একটা একক শর্করা আবার আরেকটা একক শর্করা, তাহলে দুটো একক শর্করা হলো, তাহলে চলে গেলাম ডাইস্যাকারাইডে। কিন্তু ওই একটা 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 করে যদি সেটা 3 থেকে 9 অবধি থাকে, তাহলে সেই রকম যে যৌগিক শর্করা তৈরি হবে সেটার নাম আমরা রাখবো অলিগোস্যাকারাইড। পরিষ্কার হলো জায়গাটা? আচ্ছা, তাহলে পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড হচ্ছে 9-এর বেশি, অর্থাৎ যদি 10 হয়, 11 হয়, 12 হয়, এইরকম যে শর্করাগুলো, সরল শর্করা নিয়ে একসঙ্গে যদি একটা বন্ড তৈরি করে, তখন সেটা আসবে কি? পলিস্যাকারাইডের মধ্যে পড়বে। এই হচ্ছে সহজ জিনিস, এই হচ্ছে যৌগিক শর্করা, যেটা জৈব অণুর একটা ভাগ, বৃহৎ জৈব অণুর মধ্যে পড়ছে যৌগিক শর্করা। এর একটা যদি একটা একটা করে যদি উদাহরণ আমরা দেখে নিই, তাহলে জানতে পারবো যেটা কি। যেমন ডাইস্যাকারাইডের একটু আগে আমরা আলোচনা করছিলাম, ডাইস্যাকারাইডের ক্ষেত্রে হচ্ছে সুক্রোজ। আচ্ছা, তাহলে ডাইস্যাকারাইডটা যদি সুক্রোজ হয়, অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে লিখে দেই, অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে হচ্ছে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এটা একটা উদাহরণ। আচ্ছা, যেখানে 9-এর বেশি থাকবে বা 10 থেকে আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে, সেটা হচ্ছে পলিস্যাকারাইড। অর্থাৎ সরল শর্করা যেক্ষেত্রে 10 বা 9-এর বেশি, মানে 10, 11, 12 এরকম ভাবে থাকবে, সেগুলো সবই হচ্ছে পলিস্যাকারাইডের মধ্যে পড়বে, বা যাকে বলা হয় বহু শর্করা। তো এইরকম পলিস্যাকারাইড বা বহু শর্করার একটা দুটো যদি উদাহরণ দেখি, তাহলে আমরা যেমন বলতে পারি কি, শ্বেতসার, আবার আসছে সেলুলোজ, এগুলো সবই হচ্ছে পলিস্যাকারাইডের এক একটা করে উদাহরণ। তো এই দ্বিশর্করা বা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড, এই জিনিসগুলো কিভাবে থাকে, এগুলো বিভিন্ন স্টেজ হিসেবে শরীরের মধ্যে অবস্থান করে বিভিন্নভাবে। যেমন আমরা দেখলাম দ্বিশর্করার ক্ষেত্রে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, এগুলো কোথায় পাওয়া যায়? ল্যাকটোজ যেমন আমরা জানি দুধের মধ্যে পাওয়া যায়, বেশ, সুক্রোজ আমরা আখের মধ্যে পাবো। তো এটা আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনের জন্য এটা ব্যবহার হয়। আবার বহু শর্করা যেগুলো, অর্থাৎ যেগুলো পলিস্যাকারাইড, সেগুলো কি, সেগুলো এই পলিস্যাকারাইডগুলো কি হয়, এগুলো আমাদের সঞ্চিত খাদ্য হিসেবে শরীরের মধ্যে থাকে। যেমন শ্বেতসার, এটা উদ্ভিদের মধ্যে সঞ্চিত হয়ে থাকে। আবার গ্লাইকোজেন, যেটা প্রাণীদের মধ্যে থাকে, যেটা এই গ্লাইকোজেন পরবর্তীতে ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লাইকোজেনটাকে কিন্তু আমরা সেভ করে রাখতে পারি শরীরের মধ্যে। যখন দীর্ঘদিন খাওয়া হচ্ছে না, তখন এই গ্লাইকোজেনটা, ওই সময় গ্লুকোজটা আমাদের শরীরের মধ্যে দরকার, তখন গ্লাইকোজেনটা বিভাজিত হয়ে, গ্লাইকোজেনটাকে ভেঙে দিয়ে গ্লুকোজ তৈরি হয়, যেখান থেকে আমরা আবার টেম্পোরারি শক্তি দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। অর্থাৎ যেটা আমরা দেখছিলাম যে কার্বোহাইড্রেট, বা এখানটায় বলা যেতে পারে এটা হচ্ছে যৌগিক শর্করা। যৌগিক শর্করা। আচ্ছা, এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন কি? প্রোটিনের ক্ষেত্রে আমি আগে আলোচনা করেছিলাম অ্যামাইনো অ্যাসিড নিয়ে। অর্থাৎ এই প্রোটিন যেটা, সেটা হচ্ছে একসাথে একাধিক অ্যামাইনো অ্যাসিডের একটা বন্ধন। একসঙ্গে যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলেমিশে থাকবে, তখন একটা কি করে, এখানটায় আসি, ওরা তখন একটা পলিপেপটাইড অণু গঠন করে। ওকে, এই পলিপেপটাইড অণুই কি হয়, প্রোটিনের একটা রূপ। পলিপেপটাইড অণু গঠন করে প্রোটিনটা তৈরি হচ্ছে। এটা কারা? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড গঠনের মূল উপাদানগুলো কি ছিল, যেটা আমি বলেছিলাম যে প্রধান 4 রকমের আমাদের পদার্থ আছে, যে পরমাণুগুলো জন্য আমরা বিভিন্ন রকমের উপাদান শরীরের মধ্যে তৈরি করতে পারি, যেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো ঠিক সেই রকমই প্রোটিনের ক্ষেত্রে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেনই হচ্ছে মূল উপাদান, যার দ্বারা অ্যামাইনো অ্যাসিডের একটা বড় ভূমিকা আছে তৈরি করার ক্ষেত্রে। এবং ওই অ্যামাইনো অ্যাসিড থেকে পরবর্তী তৈরি হচ্ছে কি, পলিপেপটাইড অণু, অর্থাৎ প্রোটিন তৈরি হচ্ছে। এবারে একাধিক পলিপেপটাইড অণু কি হয়, এই একাধিক পলিপেপটাইড অণু একটা প্রথমে অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরি করে একটা বন্ধন তৈরি করছে, পেপটাইড বন্ধন, এবং এই পেপটাইড বন্ধন ক্রিয়েট করে একটা পলিপেপটাইড অণু। এরপর এই পলিপেপটাইড অণু যখন, এটা হচ্ছে একটা পলিপেপটাইড অণু, এই পলিপেপটাইড অণু একসাথে মিলিত হয়ে তৈরি করছে কি, একটা প্রোটিন গঠন করছে।
এই প্রোটিন, এই পলিপেপটাইড অণুগুলো আমরা মূলত পাই কোথায়? বিভিন্ন জায়গায় পেতে পারি। যেমন আমরা পেতে পারি দুধ, ডিম, বিশেষ করে প্রাণীজ খাদ্যের মধ্যে এগুলোকে আমরা বেশি করে পাবো। মাছ, মাংস এগুলোর মধ্যে পেতে পারি। তো এই প্রোটিনকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করতে পারি। কিরকম ভাগগুলো? 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল প্রোটিন, দুই নম্বর হচ্ছে সংযুক্ত প্রোটিন, তিন নম্বর হচ্ছে লব্ধ প্রোটিন। সরল প্রোটিনটা কি? সরল প্রোটিন খুবই সহজ জিনিস, অর্থাৎ যেখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকবে। অ্যামাইনো অ্যাসিডের একটা পেপটাইড বন্ধন তৈরি হবে এই সরল প্রোটিনের ক্ষেত্রে, যেখানে শুধুমাত্র অনলি অ্যামাইনো অ্যাসিড থাকবে। যেখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকবে, এই অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে তৈরি করবে কি? সরল প্রোটিন। আচ্ছা, ঠিক উল্টো তারপরে আসছে কি? সংযুক্ত প্রোটিন। সংযুক্ত প্রোটিনটা কি? সংযুক্ত প্রোটিনের ক্ষেত্রে আমরা জানবো যেটা, সেখানে হচ্ছে এখানে তো অ্যামাইনো অ্যাসিড থাকছে এবং অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে থাকবে কিছু যেটা প্রোটিন জাতীয় বস্তু নয়, এরকম অপ্রোটিন জাতীয় বস্তু নিয়ে তৈরি করছে সংযুক্ত প্রোটিন। অর্থাৎ এখানে একটা অ্যামিনো অ্যাসিড থাকছে, অ্যামিনো অ্যাসিড থাকছে, আর তার সাথে থাকছে কি না, তো যেটা কোনো রকম প্রোটিন জাতীয় বস্তু নয়, অর্থাৎ কোনো রকম হচ্ছে রঙ্গক। এই দুটো জিনিস মিলিত হয়ে তৈরি করবে কি? সংযুক্ত প্রোটিন। সংযুক্ত প্রোটিনের একটা উদাহরণ আমরা জানি, সেটা হচ্ছে রক্তের মধ্যে থাকে কি? অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায়, রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন একটা সংযুক্ত প্রোটিন যাকে বলা যেতে পারে। তো এই সংযুক্ত প্রোটিন যেটা অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে আছে, আবার এর মধ্যে কিছু রঙ্গকও আছে, তার জন্য এটা হচ্ছে সংযুক্ত প্রোটিন। আর সরল প্রোটিনে যেটা আমরা বললাম যে যেখানে শুধুমাত্র আমরা অ্যামাইনো অ্যাসিডেরই ভাগ দেখতে পাবো, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড দুটো মিলে তৈরি করছে একটা সরল প্রোটিন। যেমন এরও যদি একটা উদাহরণ জানা যায়, সেই উদাহরণ হচ্ছে গ্লোবিউলিন বা অ্যালবুমিন। এর একটা যদি উদাহরণ দেখা যায়, গ্লোবিউলিন বা অ্যালবুমিন। আচ্ছা, এরপর আসছে কি? লব্ধ প্রোটিন। লব্ধ প্রোটিনটা কি? লব্ধ প্রোটিন হচ্ছে যে এই যে সরল প্রোটিন আর এই সংযুক্ত প্রোটিন, এই দুটো প্রোটিন যখন ডাইজেস্ট হবে, যখন এর বিপাক হচ্ছে এবং বিপাকের মধ্যে দিয়ে তৈরি হবে কি? লব্ধ প্রোটিন। এই দুটো প্রোটিন একসঙ্গে যখন সংযুক্ত হবে, সংযুক্ত হয়ে তৈরি করবে লব্ধ প্রোটিন। বোঝা গেল জিনিসটা? আবারও বলছি, লব্ধ প্রোটিন মানে হচ্ছে যখন সরল প্রোটিন এবং সংযুক্ত প্রোটিন বিভাজিত হচ্ছে, তখন বিপাকের মাধ্যমে এই লব্ধ প্রোটিন তৈরি করছে। যেমন উদাহরণ হচ্ছে পেপটোজ, প্রোটিওজ। এরপর আমরা আসবো লিপিডে। লিপিড অর্থাৎ আগে আমরা যেটা আলোচনা করেছিলাম ফ্যাটি অ্যাসিডের বিষয়টা, সেই ফ্যাটি অ্যাসিডের সঙ্গে লিপিডের একটা কানেকশন আছে। লিপিড কি? লিপিডের ক্ষেত্রে যেটা বলছে যে লিপিড হচ্ছে এটি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বা ওর সাথে অন্যরকম কোনো অ্যালকোহল থাকতে পারে, সেই অ্যালকোহল বা ফ্যাটি অ্যাসিডের এই দুটোর এস্টার কি, অর্থাৎ এই দুটোর মিক্সিংয়ে যে একটা লবণ তৈরি হবে, সেটাই হচ্ছে লিপিড, বা এটার আর একটা নাম হচ্ছে কি? স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ। তো কি বললাম না, তো এই লিপিড বা স্নেহ পদার্থের সঙ্গে যার কানেকশনটা থাকবে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সাথে যদি গ্লিসারলের একটা কানেকশন তৈরি হয় বা অন্য কোনো রকম অ্যালকোহলের একটা কানেকশন তৈরি হচ্ছে, তো
তো সেক্ষেত্রে যে লবণটা তৈরি হবে, যাকে এস্টার বলা হচ্ছে, সেটাই হচ্ছে লিপিড। তো এই লিপিড এই বিভিন্ন রকমের ফাংশন আছে। যেমন প্রাণী দেহে এটা চর্বি হিসেবে দেহের মধ্যে সেভ হয়ে থাকে, যেটা পরবর্তীতে কোষের শক্তি উৎপাদন করতে ব্যবহৃত হয়। আবার এই লিপিড উদ্ভিদের বিভিন্ন রকম বীজের মধ্যে এই লিপিড সঞ্চিত হয়ে থাকে। আবার প্রাণীদের ত্বকের নিচে এই লিপিড থাকে, যেটা শীত থেকে তাকে অনেকটা সংরক্ষণ করতে পারে। তো এইরকমভাবে লিপিডের আমরা বিভিন্ন রকমের ভূমিকা দেখতে পাবো, অর্থাৎ একে কিন্তু আমরা ইগনোর করতে পারি না। এই লিপিড এমনই জিনিস যে আমাদের বিভিন্ন রকমের অর্গান, যেমন কিডনি, যকৃৎ, এগুলোর বাইরে থেকে এদেরকে রক্ষা করে, প্রোটেক্ট করে। তো এই হচ্ছে আমাদের লিপিডের মূল একটা জায়গা। এর যদি একটা কিছু উদাহরণ দেওয়া যায় লিপিডের ক্ষেত্রে, তো কিরকম উদাহরণ দেখব, যেমন ফসফোলিপিড, আবার আরেকটা যদি নাম দেই তো হচ্ছে গ্লাইকোলিপিড। এই দুটোর ক্ষেত্রে দুটো ভিন্ন ধরনের লিপিড। একটাতে গ্লিসারলের ফসফেট গ্রুপের সঙ্গে লিপিডের একটা কানেকশন আছে, আর আরেকটাতে শর্করার সাথে লিপিডের একটা কানেকশন আছে। গ্লাইকোলিপিডের ক্ষেত্রে শর্করার কানেকশন দেখতে, অর্থাৎ শর্করা আর লিপিডের একটা মিক্সিং। আবার ফসফোলিপিডের ক্ষেত্রে যেহেতু ফসফো কথাটা আছে, মানে ফসফেট গ্রুপ আর লিপিডের একটা মিশ্রণ। তো এই হচ্ছে লিপিড। এরপর আমরা দেখে নেই নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের বলবার ক্ষেত্রে বলে রাখি যে আমরা ক্ষুদ্র জৈব অণুতে যেটা দেখেছিলাম যে নিউক্লিওটাইড সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছিলাম। সেই নিউক্লিওটাইডের সঙ্গেই যখন বৃহৎ জৈব অণুতে ঢুকলাম, তখন নিউক্লিক অ্যাসিড এলো, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড অণু নিয়ে যে একটা জটিল জৈব যৌগ অণু তৈরি করছে, যেটা বংশগত বৈশিষ্ট্য এবং কোষের কাজকে নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমি আবারও বলছি, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, যেটা বংশগত বৈশিষ্ট্য এবং কোষীয় কাজকে নিয়ন্ত্রণ করে। তো এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডগুলো কীরকম, এই নিউক্লিওটাইডগুলো ক্ষেত্রে আমরা জানতে পারবো যে এখান থেকে ডিএনএর যে গঠন, সেই নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিড থেকে তৈরি হবে পরবর্তীতে ডিএনএর একটা গঠন বা আরএনএর একটা গঠন। এই দুটো গঠনের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। তো যদি দেখি ডিএনএর গঠন কি, ডিএনএর গঠনের ক্ষেত্রে আমরা যেরকমটি পাবো নিউক্লিক অ্যাসিডে, ডিএনএর গঠনের ক্ষেত্রে অনেকটা আসবে এরকম। এইভাবে পেঁচানো থাকলো জায়গাটা, অর্থাৎ যদি আরেকটা এরকম করে করি, আরেকটা এরকম ভাবে নিয়ে আসি, এইভাবে যে দুটো তন্ত্র দিয়ে, দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে পেঁচানো সিঁড়ির মতো ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ গুলো কিন্তু নিউক্লিক অ্যাসিড দিয়ে সংযুক্ত, একটার সঙ্গে একটা। এটা গেল ডিএনএর ক্ষেত্রে। আরএনএর ক্ষেত্রে কি, আরএনএর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ডিএনএ। আর আরএনএর ক্ষেত্রে কি, আরএনএর ক্ষেত্রে এর ঠিক একটু অন্যরকম, যেখানে একটা মাত্র তন্ত্র থাকবে, এটা হচ্ছে আরএনএ। এই আরএনএর একটা ভূমিকা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে আরএনএ। আর ডিএনএ এর একটা ভূমিকা হচ্ছে কি, যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো এক জীব থেকে আরেক জীবের পরিবহনের ক্ষেত্রে ডিএনএ একটা বড় ভূমিকা আছে, বা কোষীয় কাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো এই ডিএনএ আর আরএনএ এর এই যে এই তন্ত্রগুলো আছে, তন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের নাইট্রোজেন ক্ষার থাকে, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে, যে ওখানে লেখা হয়েছিল, যেমন লেখা হয়েছিল এ, টি, তারপর হচ্ছে জি, সি। তো এইরকম যে নামগুলো আমি এর আগে আলোচনা করেছিলাম, সেটা এখানটাতে ডিএনএ আর আরএনএ এর মধ্যে বিস্তারিত থাকে। অর্থাৎ এইখানে যে প্রত্যেকটা শৃঙ্খল একটার সঙ্গে একটা কানেক্টেড হয়ে আছে, এই কানেকশনটা একটা করে নাইট্রোজেন ক্ষারের সঙ্গে এরা যুক্ত হয়ে আছে, নাইট্রোজেন ক্ষারের সাথে এরা যুক্ত হয়ে আছে। এই যে এখানটাতে যে ওরা যুক্ত হয়ে থাকার যে জায়গাটা, সেখানে এ বলতে কি, ডিএনএর ক্ষেত্রে আমরা যেটা দেখব, ডিএনএর ক্ষেত্রে আছে এ বলতে, এখানটা হচ্ছে অ্যাডেনিন। এখানে ছোট্ট করে লিখে দেই, এ হচ্ছে অ্যাডেনিন। আচ্ছা, তারপরে হচ্ছে টি। টি বলতে কি বোঝাই আমরা, টি হচ্ছে থাইমিন।
টি হচ্ছে থাইমিন। আচ্ছা, এরপরে আসছে কি জি। জি বলতে আমরা কাকে বোঝাবো? জি হচ্ছে গুয়ানিন। আচ্ছা, এরপর আসছে সি। সি কি? সি হচ্ছে সাইটোসিন। সি সাইটোসিন। তাহলে আমরা নামগুলো পেয়ে গেলাম। এই সবগুলোই হচ্ছে ডিএনএ এর সঙ্গে কানেক্টেড। আচ্ছা, আরএনএ এর সঙ্গে কি তাহলে আলাদা কিছু কানেক্টেড হয়ে আছে? না, আরএনএ এর সঙ্গেও সেম একই জিনিস আমরা দেখতে পাবো। আরএনএ এর সঙ্গেও এই জায়গাগুলোই আমরা লক্ষ্য করব। তবে আরএনএ এর ক্ষেত্রে যেটা দেখব যে এক্ষেত্রে আমরা অ্যাডেনিনকে পাবো, এক্ষেত্রে আমরা গুয়ানিনকে পাবো, আচ্ছা এক্ষেত্রে আমরা সাইটোসিনকে পাবো, আর আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে ইউরাসিল। অর্থাৎ এখানে যে সেকেন্ড নাম্বার যেটা আছে, এই সেকেন্ড নাম্বার বা থাইমিনটা আরএনএ এর ক্ষেত্রে থাকবে না। এখানে যেমন আছে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে আরএনএ যেটা, সেই আরএনএ এর ক্ষেত্রে আমরা এই সবগুলোই থাকবে, কিন্তু তার সাথে আরেকটা থাকবে, সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিলটা কি থাকলো? এর সাথে থাকবে অন্যগুলো বলতে এ থাকলো, আচ্ছা ইউ থাকলো, জি থাকলো, সি থাকলো, এ ইউ জি সি। এই যে নাইট্রোজেন যুক্ত ক্ষার, সেগুলো কিন্তু এর সাথে কানেক্টেড হয়ে আছে। বোঝা গেল? আর ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু সবগুলো থাকলেও শুধু থাইমিনটা থাকছে না। এই হচ্ছে ডিএনএ আর আরএনএ এর জায়গাটা। আরএনএ এর ক্ষেত্রে আমরা তিনটে রকম ভাগ দেখতে পাবো। কিরকম? একটা হচ্ছে এমআরএনএ, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, আর আরেকটা হচ্ছে আরআরএনএ। এই তিন প্রকারের আরএনএ আমরা দেখতে পাবো, যেটা পরবর্তী ক্লাসে আমরা এর বিস্তারিত সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, তো সংক্ষেপে যদি বলা যায় যে আরএনএ আর ডিএনএ এই যে দুটো ভাগ আমরা দেখছি, সেটার বেসিক পার্থক্যটা কোথায়? যে এই ডিএনএ আর তার সাথে হচ্ছে আরএনএ, এর বেসিক পার্থক্যগুলো কি কি? বেসিক পার্থক্যের জায়গাটা হচ্ছে এটাই যে আরএনএর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে এখানে দুটো তন্ত্র থাকবে, মানে এরকম দুটো পেঁচানো জায়গা থাকবে, দ্বিতন্ত্রী। আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে থাকবে কি? এটা হচ্ছে একতন্ত্রী, মানে একটাই তন্ত্র থাকবে। আচ্ছা, এক্ষেত্রে কি? এটা হচ্ছে রাইবোজ প্রকৃতির, অর্থাৎ আমরা আগে যখন শর্করার কথা বলছিলাম যেখানে 5টা কার্বন আছে, যেগুলো হচ্ছে রাইবোজ, তো সেই জন্য আরএনএটা হচ্ছে রাইবোজ প্রকৃতির। আর ডিএনএ এর ক্ষেত্রে কি? ডিএনএটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ প্রকৃতি। তাহলে আরএনএ ডিএনএ বোঝা গেল। প্রথমটা হচ্ছে দ্বিতন্ত্রী, আরএনএ এর ক্ষেত্রে একতন্ত্রী। পরের পয়েন্টে আমরা রাখতে পারি ডিঅক্সিরাইবোজ, আর এদের ক্ষেত্রে হচ্ছে রাইবোজ প্রকৃতি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা পয়েন্ট যেটা একটু আগে বললাম যে এদের ক্ষেত্রে আলাদা যেটা, সেটা হচ্ছে এখানে থাইমিন থাকবে। ডিএনএ এর ক্ষেত্রে থাইমিন আছে, নাইট্রোজেন যুক্ত ক্ষার, আর আর বাকি অন্যগুলো সবই একই। এখানে আলাদা যেটা আছে সেটা হচ্ছে ইউরাসিল। আর ডিএনএ আর আরএনএ এর বেসিক যে জায়গাটা, অর্থাৎ এদের যে ফাংশন, সেটা কি জানবো? সেটা হচ্ছে ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে, ডিএনএ এর ক্ষেত্রে এটা বংশগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। বংশগত বৈশিষ্ট্য এবং তার সাথে হচ্ছে কোষীয় কাজ, এইগুলোকে কন্ট্রোল করে কে? ডিএনএটা। আচ্ছা, আরএনএ এর ক্ষেত্রে কি? আরএনএ এর ক্ষেত্রে হচ্ছে এদের প্রধান যে কাজটা, সেটা হচ্ছে এরা প্রোটিনকে সংশ্লেষ করে, যেটা আগেই বললাম। এদের প্রথম কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। আর এরা অনেক ক্ষেত্রে আবার দেখা যায় কি, ভাইরাসের ক্ষেত্রে এরা বংশগতির বাহক হিসেবেও কাজ করে। তাহলে এই হচ্ছে আরএনএ, ডিএনএ আরএনএ বেসিক যে জায়গাটা সেটা। তাহলে আমরা ওভারঅল যে আলোচনায় আবার যদি ফিরে যাই, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম বৃহৎ অণুর মধ্যে আমরা দেখলাম কি, যেখানে জটিল শর্করা দেখলাম। আচ্ছা, জটিল শর্করার পর হচ্ছে প্রোটিন দেখলাম, লিপিড দেখলাম, তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড দেখলাম। তো এই হচ্ছে ওভারঅল বিষয়বস্তুটা। অর্থাৎ আমরা যেটা আলোচনা করছিলাম যে অণু, এবং সেই অণুর মধ্যে আসবে দু রকমের অণু, অজৈব অণু, আর একটা হচ্ছে জৈব অণু।
অজৈব অণু আগে আলোচনা হয়েছে, অ্যাসিড, ক্ষার, জল, লবণ, গ্যাস। আচ্ছা, জৈব অণুকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, ক্ষুদ্র অণু আর বৃহৎ অণু। ক্ষুদ্র অণুতে যেটা আছে সেটা একত্রিত হয়ে বৃহৎ অণুতে তো রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ক্ষুদ্র অণুতে আমরা সরল শর্করাটা দেখব, এক্ষেত্রে সরলটা দেখব, আর এক্ষেত্রে দেখব জটিল শর্করা। আচ্ছা, এখানে অ্যামিনো অ্যাসিডটা দেখলাম, সে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হওয়ার জায়গাটা লক্ষ্য করলাম বৃহৎ অণুতে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড আমরা জেনেছি এক্ষেত্রে, যে ফ্যাটি অ্যাসিড থেকে পরবর্তীতে তৈরি হচ্ছে লিপিড, সেটা দেখলাম। নিউক্লিওটাইড, সে নিউক্লিওটাইড থেকে আসছে নিউক্লিক অ্যাসিড। তো এই হচ্ছে বিষয়বস্তু। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে এরপর আসবো ভিটামিন। তো ভিটামিন কি? ভিটামিন তো নাম আমরা শুনেছি, কিন্তু এই জিনিসটা কি? ভিটামিনটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে পুষ্টির প্রয়োজনীয়তা হয় বা বৃদ্ধির প্রয়োজনীয়তা হয় বা বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করার যে দরকার হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এর একটা স্বল্প পরিমাণ ভূমিকা আছে। আবার যদি এই স্বল্প পরিমাণ ভূমিকাটাকে আমরা যদি ইগনোর করি, তখন দেখা যাবে সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় প্রয়োজনীয়তা পড়ে যাচ্ছে পুষ্টি, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে। তো সেই জন্য এটাকে কিন্তু আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না বা বাদ দিতে পারি না। তাহলে তার মানেটা দাঁড়াচ্ছে এটাই, যে সমস্ত খাদ্য স্বাভাবিকভাবে স্বল্প মাত্রায় দেহের পুষ্টি, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সাহায্য করে, সেটাই হচ্ছে ভিটামিন। এই ভিটামিনটা মূলত কিভাবে এর ভূমিকাটা থাকে, যেমন উৎসেচক থাকে এনজাইম, সে এনজাইমের সাথে ভিটামিনটা একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ কি হয়, উৎসেচকের সাহায্যে যে জৈব যৌগগুলো থাকে, সেই জৈব যৌগগুলোর সাথে এর একটা রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়, যার ফলস্বরূপ এরা স্বল্প মাত্রায় বিভিন্ন ক্ষেত্রে শারীরিকভাবে প্রয়োজনীয়তা দেখা দেয়, সেটা উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু খুব স্বল্প মাত্রায় প্রয়োজন হয়, এমন নয় যে অনেক বেশি মাত্রায় প্রয়োজন হলো। এর মধ্যে কিছু ভিটামিন আছে, আমরা এবার সেই ভিটামিনের নামগুলো দেখব। তবু বলে রাখি যে ভিটামিনের নামের ক্ষেত্রে যে ভিটামিনগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এ, ডি, ই, কে। আচ্ছা, তারপর হচ্ছে বি, এটা একটা কমপ্লেক্স। আচ্ছা, বি কমপ্লেক্স, ভিটামিন সি, এই। তো এই যে ভিটামিনগুলোর আমি নাম বললাম, এই যে এ, ডি, ই, কে, বি, সি, এই সমস্ত যে ভিটামিনগুলোর কথা আমরা জানবো এখন, বা এখন আমরা দেখে নেব। তো এই ভিটামিনগুলোর ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে, এর মধ্যে প্রথম উপরে যে ভিটামিনগুলোর নাম রেখেছি, সেই ভিটামিনগুলো কি? সেগুলো হচ্ছে ফ্যাটের মধ্যে এরা দ্রবীত হয়, জলে দ্রবীত হয় না। কিন্তু উল্টো দিকে যদি বি, সির ক্ষেত্রে দেখি, একটা হলো বি কমপ্লেক্স, অর্থাৎ বি এর অনেক ভাগ আছে, সেই বি, আর তার সাথে হচ্ছে সি। এই দুটোর ক্ষেত্রে আমরা যেটা দেখব, এই দুটো হচ্ছে জলের মধ্যে এরা কিন্তু দ্রাব্য, মানে জলে এগুলো গুলে যায়। আর উপরে যেটা আছে এডিই কে, সেই এডিই কে কিন্তু ফ্যাটে দ্রবণীয়, অর্থাৎ ফ্যাটের মধ্যে এরা দ্রবীত হয়। তো এই হচ্ছে সংক্ষিপ্ত একটা ভিটামিনের নাম এবং তার প্রকারভেদ। তা আমরা প্রথমেই চলে আসি ভিটামিন এ সম্পর্কে। তো এর বৈশিষ্ট্যগুলো আমরা মোটামুটি জানলাম, যে এটা কি রকম। এর বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে এগুলো প্রথমে বললাম যে খুব স্বল্প মাত্রায় দেহে প্রয়োজন হয়। এর মধ্যে জলে এবং ফ্যাটে কিছু জলে দ্রবীভূত হয়, কিছু ফ্যাটে হয়। আর এরা বেশিরভাগটা হয় যেটা কি, সেটা হচ্ছে এরা রক্তের মধ্যে শোষিত হয়, রক্তে শোষিত রক্তের মধ্যে শোষিত হয়। এই ভিটামিন, তা বলে একটা জিনিস জেনে রাখতে হবে, ভিটামিন রক্তে শোষিত হচ্ছে বটে, কিন্তু এমন নয় যে এই ভিটামিন দেহে শক্তি প্রদান করছে। আমাদের যে এনার্জির দরকার হয়, অর্থাৎ যে শক্তি, সেই শক্তি কিন্তু ভিটামিন দিচ্ছে না। বেশ, আচ্ছা। তো এবার ভিটামিন প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ অর্থাৎ যেটাকে বলবো আমরা রেটিনল, যার নাম হচ্ছে রেটিনল। এই ভিটামিন এ বা এই রেটিনল, এর কিন্তু মানব দেহে, অর্থাৎ আমাদের মানুষের শরীরে এর একটা বড় ভূমিকা আছে। ভিটামিন এ কিরকম ভূমিকা? এ হচ্ছে চোখের ক্ষেত্রে এ রড কোষে একটা, চোখের মধ্যে রড কোষে যে রঞ্জক থাকে, যাকে বলা হয় রোডপসিন, সেই রডপসিনের রঙ্গক গঠন করতে ভিটামিন এর প্রয়োজনীয়তা দেখা দেয়। সেটা হচ্ছে চোখের রড কোষ।
তো সেটা হচ্ছে চোখের রড কোষের ক্ষেত্রে এর ভূমিকা আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে যদি দেখি যে এই ভিটামিন এ কিন্তু রোগ সংক্রমণ করারও প্রতিরোধ করে। রোগ সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু এর প্রতিরোধ আমরা দেখতে পাবো। একটা হলো এর চোখে রড কোষের রডপসিন থাকে, যে রড কোষের জন্য আমরা দৃষ্টি হারিয়ে ফেলি না, তো সেই রড কোষের সাথে সাথে রোগ সংক্রমণেও কিন্তু কিছুটা হলেও সাহায্য করে। আচ্ছা, তো এর যদি অভাব হয় তাহলে অভাব কি, যদি এটা ভিটামিন এর যদি আমরা অভাব দেখতে পাই, তো অভাব হলে এই স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতেই অভাবটা দেখব। সেটা হচ্ছে যে যদি চোখে রডপসিনের সমস্যা হয় তাহলে আমরা যে প্রবলেমটা ফেস করব সেটাকে বলবো কি রাতকানা। রাতকানা রোগটা আমরা কিন্তু, যেটা রাত্রিবেলায় দেখতে একটু অসুবিধা হয়, সেই রাতকানা জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। অনেক সময় চোখে ছানি পড়ে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তার মানে যদি কারো কখনো চোখে ছানি পড়ছে বা রাত্রে দেখতে যাদের অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে ভিটামিন ডি এর একটা বড় অভাব দেখা দিচ্ছে, যার নাম হচ্ছে কি রেটিনল। বেশ, এরপরে আমরা দেখব কি পরবর্তী ভিটামিন, যেটার নাম হচ্ছে ভিটামিন ডি, যেটা হচ্ছে ক্যালসিফেরল। এর একটা বড় ভূমিকা আছে শরীরের মধ্যে। এর অভাব হলে শরীরে নানা রকমের সমস্যা তৈরি হয়। কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, এই ভিটামিন ডি এর প্রধান সোর্স কিন্তু সূর্য, অর্থাৎ সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি এর একটা সংগ্রহর সম্ভাবনা সবসময়তেই থাকে। ওই জন্য সবসময়তেই যখন বাচ্চারা জন্মাবার পর মায়েরা করে কি, তেল মাখিয়ে তাকে বাচ্চাদেরকে রোদের মধ্যে ফেলে রাখে। তার কারণ হচ্ছে সেখানে ভিটামিন ডি3 যেন বেশি পরিমাণে ভিটামিন ডি তার শরীরের মধ্যে তৈরি হয়। তার কারণটা হচ্ছে এই ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে দুটো জিনিস, একটা হলো ক্যালসিয়াম, আর 2 নম্বর হচ্ছে ফসফেট। এই দুটোকে শোষণ করার ক্ষেত্রে সাহায্য করে। এই দুটো শোষণ করার ক্ষেত্রে ভিটামিন ডি এর একটা সাহায্য আছে বলে যে হাড় দুর্বল হয়ে যাওয়া বা হাড় ভেঙে যাওয়া বা বেঁকে যাওয়া, এই জিনিসগুলোর সম্ভাবনা কম হয়। যদি এটা শিশুদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ একটা শিশু যদি বাইরে রোদে না আসছে বা ওর ভিটামিন ডি এর কোনোভাবে ভিটামিন ডি এর অভাব হলো, তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি তার রিকেট রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। বা যদি এটা পরিণত বয়সে হয়, শিশুদের ক্ষেত্রে না হয়, তাহলে সেটাকে অন্যভাবে আমরা বলতে পারবো কি ম্যালেসিয়া। অস্টিও ম্যালেসিয়া, অর্থাৎ শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হতে পারে বা হাড়ের বিভিন্ন জায়গায় সমস্যা হলো, যার ফলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হচ্ছে, দেখা দিচ্ছে। সেক্ষেত্রে ভিটামিন ডি একটা বড় ভূমিকা থাকে। তাহলে জানা গেল কি ভিটামিন ডি যেটা ক্যালসিয়াম এবং ফসফেট শোষণ করে শরীরের মধ্যে, অর্থাৎ এই জিনিসটার অভাব হলে ক্যালসিয়াম ফসফেট শোষণে বাধা আসবে, আর যেটা শোষণ করার ফলেই কিন্তু আমাদের যে হাড়, সেই হাড় দুর্বল থেকে কিন্তু মুক্তি পায়, দুর্বল হয় না বা ভেঙে যায় না। শিশুদের ক্ষেত্রে হলে এটা একটা রোগ, সেটা হচ্ছে রিকেট। পরবর্তী পরিণত বয়সে যদি দেখা যায়, সেটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া। আচ্ছা, তো এই হচ্ছে ভিটামিন ডি, যার নাম হচ্ছে ক্যালসিফেরল। এরপর আমরা আসবো, সেটার নাম হচ্ছে ভিটামিন ই বা যাকে বলবো টোকোফেরল। এই ভিটামিন ই বা টোকোফেরল যেটা, সেটার প্রধান জায়গাটাই হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। কি এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। সেটা হচ্ছে ভিটামিন ই বা যার নাম হচ্ছে কি টোকোফেরল। তো এই টোকোফেরল বা ভিটামিন ই অনেক ক্ষেত্রে পেশির যে একটা অ্যাক্টিভ, সে পেশির অ্যাক্টিভটাকেও বজায় রাখে, অর্থাৎ পেশি যাতে স্থূল না হয়ে যায় সেই জন্য পেশির অ্যাক্টিভ করার ক্ষেত্রে সক্রিয়তাকেও বজায় রাখে। আচ্ছা, এটার আর কি কোনো কাজ আছে? এটা একটা বড় ভূমিকা আছে। বন্ধ্যাত্ব, মহিলাদের ক্ষেত্রে যে বন্ধ্যাত্ব হয়ে যাওয়ার চান্স থাকে, সেই বন্ধ্যাত্ব কে রক্ষা করে, প্রতিরোধ করে, অর্থাৎ বন্ধ্যাত্বকে কিন্তু ও হতে দেয় না। বন্ধ্যাত্ব প্রতিরোধ করে।
ভিটামিন ই বা টোকোফেরল, তাহলে এর অভাবজনিত লক্ষণ হচ্ছে এটা, যেটা বলা গেল পেশির সক্রিয়তা দেখা যায়, তার মানে পেশি দুর্বল হয়ে পড়বে, স্নায়ু দুর্বল হয়ে যায় যদি ভিটামিন ই এর অভাব হয়। আচ্ছা, ভিটামিন ইর যদি অভাব দেখা যায় তাহলে সেক্ষেত্রে কি বন্ধ্যাত্ব দেখা দিতে পারে যদি ভিটামিন ই হয়। আবার অনেক সময় যদি ভিটামিন ই যদি কোনো কেউ মা হয়ে আছে সেই সময়তেই যদি তার ভিটামিন ই এর অভাব দেখা দিয়েছে, তো অনেক সময় কি ভ্রূণের কিন্তু ভ্রূণের সমস্যা দেখা দিতে পারে। তো এই হচ্ছে ভিটামিন ই, যার নাম হচ্ছে কি টোকোফেরল। আচ্ছা, এরপর আসবো পরের যেটা, সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন কে, ভিটামিন কে বা যার নাম কি, যার নাম হচ্ছে ফাইলোকুইনন, ভিটামিন কে বা ফাইলোকুইনন। তো এই ভিটামিন কে যেটা, এটাও এর একটা আরেকটা অন্যরকম বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে যে যখন কখনো যদি হাত কেটে যায়, পা কেটে যায়, বা এমন কোনো জায়গা যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, তো সেই রক্তক্ষরণের ক্ষেত্রে রক্তকে জমাট বাঁধাতে, আমাদের শরীরে যখন রক্ত কোথাও কেটে যায় তখন দেখবে কিছুক্ষণ পর সেই রক্তগুলো কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, অর্থাৎ সেই জায়গাটা খুব দ্রুত একটা ফ্যাক্টরের মধ্যে দিয়ে তাকে জমাট বাঁধিয়ে দেওয়া হয়, যাতে ওখান থেকে আর নতুন করে কোনো রক্ত ক্ষরণ না হয়। তো এই যে ভিটামিন কে, এর একটা বড় ভূমিকা থাকে কি, এই রক্ততঞ্চনে সাহায্য করে, অর্থাৎ রক্তক্ষরণ প্রতিরোধ করে, রক্তক্ষরণ প্রতিরোধ করে, সেটাকে ভিটামিন কে বা ফাইলোকুইনন। তো যে রক্ত তঞ্চন করার ক্ষেত্রে যে আমাদের ফ্যাক্টরগুলো কাজ করে, যেখানে বলা হয় প্রোটিন ফ্যাক্টর, প্রথম বিন ফ্যাক্টর এবং ফ্যাক্টর 7, সেই দুটো তৈরি করে। এই রক্তের যে রক্ত তঞ্চন করার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের ফ্যাক্টর কাজ করে, যখনই এক জায়গাতে রক্ত ক্ষরণ হচ্ছে সেইখানে দ্রুত শরীর কী করে, ওখানে জায়গাটাতে রক্ত তঞ্চনে সাহায্য করে। সেই সাহায্যের সময় যে বিভিন্ন রকমের ফ্যাক্টর থাকে, সেটা উঁচু ক্লাসে গিয়ে তোমরা জানবে। সেই ফ্যাক্টরের ক্ষেত্রে একটা নাম হচ্ছে প্রথম বিন, যার একটা বড় ভূমিকা থাকে রক্তকে তঞ্চন করার ক্ষেত্রে, অর্থাৎ রক্তকে জমাট বাঁধানোর ক্ষেত্রে। তো এই প্রথম বিন আর আরেকটা হচ্ছে ফ্যাক্টর 7, এই দুটো তৈরি করার ক্ষেত্রে ভিটামিন কে এর একটা বড় ভূমিকা আছে। তাহলে যদি এর ইটা দেখি অভাব লক্ষ্য করা যায়, তাহলে কি ভিটামিন কে যদি শরীরে কম থাকে, তাহলে ঠিক এর উল্টো জিনিসটা হবে, যে রক্তক্ষরণ প্রতিরোধ করে, তো সেখানে প্রতিরোধ আর করতে পারবে না, যার ফলে শরীর থেকে অনেক বেশি রক্ত ক্ষরিত হয়ে যাবে খুব দ্রুত, এবং এই সমস্যাটা দেখা দেবে। আচ্ছা, তাহলে এই গেল ভিটামিন কে বা যাকে বলা হচ্ছে ফাইলোকুইনন। এরপর আমরা আসবো কি, সেটা হচ্ছে ভিটামিন বি। তো ভিটামিন বি কিন্তু অনেকগুলো নাম আছে, ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো সংক্ষিপ্তভাবে শুধু নামগুলো কিন্তু জেনে রাখতে হবে। এটা সব সময়তেই পরীক্ষার ক্ষেত্রেও দরকার, আবার উঁচু ক্লাসে গিয়েও দরকার হয়। ভিটামিন বি ওয়ান কি, বি ওয়ান হচ্ছে থাইমিন। এই নামগুলো মনে রাখতে হবে, এগুলোর ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, তবে অনেকটা একই রকম। এরা মূলত অ্যামিনো অ্যাসিড বিপাকে এদের কাজ দেখা যায়। সেটা কি, সেটা হচ্ছে আমরা জানবো, সেটা হচ্ছে বি6 এর, আর একটা হচ্ছে বি12। এদের এই দুটোর ক্ষেত্রে বড় ভূমিকা দেখতে পাবো কি, অ্যামিনো অ্যাসিড বিপাকের ক্ষেত্রে। আচ্ছা, আবার ভিটামিন বি2 যেটা, সে তার ভূমিকা আমরা লক্ষ্য করব কোথায়, ভিটামিন বি2 দেখতে পাবো যে অন্য ভিটামিনগুলো, যার নাম হচ্ছে রাইবোফ্লেভিন, অন্য ভিটামিনগুলোকেও অ্যাক্টিভ করছে। এইভাবে বিভিন্ন ভিটামিনের বিভিন্ন রকমের কাজ থাকে। আচ্ছা, আবার কোএনজাইম তৈরি করছে কে, না তো ভিটামিন বি5, অর্থাৎ প্যান্থোথেনিক অ্যাসিড। আবার ফ্যাটি অ্যাসিড বিপাকে সাহায্য করছে কে, সেটা হচ্ছে বি6, বি7, বি12। এরা ডিএনএ সংশ্লেষ করছে কি, বি12। ওই জন্য দেখবে বি12 বা সায়ানোকোবালামিন বিভিন্ন ওষুধের, ভিটামিনের ওষুধের ক্ষেত্রে ওষুধের মধ্যে এর নাম থাকে কোবালামিন, এই নামটা প্রায় লক্ষ্য করতে পারবে, কারণ ভিটামিন বি12 এর অনেকগুলো ভূমিকা থাকে। এর ডিএনএ সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা, তারপরে ফ্যাটি অ্যাসিড বিপাকে সাহায্য করে। আবার একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, একটু আগে যেটা বললাম, সেক্ষেত্রেও কিন্তু এর বড় ভূমিকা আছে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড বিপাকে উৎসেচক রূপে এই ভিটামিন বি12 সাহায্য করে। নামগুলো একবার দেখে নেই। নামগুলো হচ্ছে ভিটামিন বি1 ক্ষেত্রে থাইমিন, আচ্ছা বি12 হচ্ছে রাইবোফ্লেভিন, বি3 নিয়াসিন, বি5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 পিরিডক্সিন, বি7 বায়োটিন, বি9 ফলিক অ্যাসিড, আর বি12 হচ্ছে সায়ানোকোবালামিন। তো এবার এদের যদি আমরা উপসর্গ দেখি, তো উপসর্গ বিভিন্ন রকম, যেমন ব্রণতে সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে, অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা দিতে পারে। আবার যদি কখনো কখনো রক্তাল্পতা, যে ভিটামিন বি12 এর যদি অভাব দেখা দেয়, তো সেক্ষেত্রে বৃদ্ধ বয়সে রক্তাল্পতা দেখা যায়, অর্থাৎ সায়ানোকোবালামিনে একটা বড় ভূমিকা থাকে ভিটামিন।
তার মানে আমরা যেটা বলছিলাম যে ভিটামিনকে যে আমরা অল্প মাত্রায় প্রয়োজন হয়, কিন্তু তা বলে আমরা যে ওকে ইগনোর করবো বা ওকে বাদ দিয়ে দিব, তা কিন্তু করতে পারি না। তার মানে ভিটামিনের প্রয়োজনীয়তা আমাদের শরীরের মধ্যে অনেকখানি। তাহলে এই হচ্ছে আমাদের ভিটামিন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। কি দেখলাম? ভিটামিন এ সম্পর্কে জানলাম, যেটার নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ডি সম্পর্কে জানলাম, ক্যালসিফেরল। ভিটামিন ই, টোকোফেরল। ভিটামিন কে, ফাইলোকুইনন। ভিটামিন বি কমপ্লেক্স, যার নামটা পুরোটা আছে, এবং তারপরে যেটা আছে লাস্ট সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি, যার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা নাম শুনেছি যে স্কারভি নামটা আমরা প্রায়ই দেখতে পাই, বা যেমন দাঁতের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয় অনেক সময়, যে দাঁতের ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে যে স্কারভির লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে ভিটামিন সি এর ক্ষেত্রে। আচ্ছা, এ কিন্তু শুধু যে দাঁতের ক্ষেত্রে সমস্যা দেখায় তা নয়, এটা কিন্তু হাড়ের ক্ষেত্রে ক্যালসিয়াম জমতে এবং কোলাজেন সংশ্লেষ করতেও কিন্তু ভিটামিন সি এর একটা ভূমিকা থাকে। অর্থাৎ আমি যদি ভিটামিন সি জানি, তাহলে সেখানে দাঁতের ক্ষেত্রে হচ্ছে স্কারভি। আচ্ছা, আবার হাড়ের ক্ষেত্রে যেটা বললাম ক্যালসিয়াম জমতে এর একটা ভূমিকা আছে। এটা হচ্ছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এর যদি অভাবজনিত লক্ষণগুলো কি, যেটা তো বলেই দিলাম যে এ স্কারভি লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, তারপরে হচ্ছে যদি কম হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন সি, যেমন সর্দি কাশি এগুলো প্রায়ই লেগে থাকে। ভিটামিন সি এর যদি অভাব দেখা দেয়, তাহলে সর্দি কাশি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এবং এর অভাবগুলো প্রায়ই লক্ষ্য করা যাবে। সর্দি কাশি অর্থাৎ যার ইমিউনিটি সিস্টেম কমে গেছে, প্রায়ই সর্দি কাশি হচ্ছে, সেক্ষেত্রে ভিটামিন সি এর একটা অভাব দেখা দেয়। তো এই হচ্ছে ভিটামিন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খনিজ মৌল। খনিজ মৌল, এই দুটো শব্দের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে আমাদের শরীরে যত রকমের মৌল আছে সে সম্পর্কে। অর্থাৎ আমরা যে মৌলগুলো, প্রত্যেকটা মৌল যেগুলো আমাদের শরীরের সঙ্গে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে যুক্ত এবং বিভিন্নভাবে তার ভূমিকা আছে, বিভিন্নভাবে সেগুলো প্রয়োজনীয়তা আছে, সেটা আমরা জানবো। যদি খনিজ মৌলর নাম আমরা উল্লেখ করতে চাই, যে খনিজ মৌল বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কারা খনিজ মৌল, তো সেক্ষেত্রে আমরা কয়েকটা নামকে নিয়ে আসি। যেমন খনিজ মৌলের ক্ষেত্রে আমরা লিখতে পারি, যেটা আগেও আমরা আলোচনা করেছি, সোডিয়াম, আচ্ছা, তারপর হচ্ছে পটাশিয়াম, আচ্ছা, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, আর রাখতে পারি আমরা বিভিন্ন রকমের ক্লোরাইড আয়ন। আচ্ছা, এই যে এখানে কয়েকটা খনিজ মৌলের নাম করলাম, আমি আরো কয়েকটা খনিজ মৌলের নাম এখানে লিখে দিচ্ছি। যেরকম নাম, যেমন আমরা লিখলাম লোহা, চমকে যাওয়ার কিছু নাই, লোহা আমাদের শরীরে প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আয়োডিন, আচ্ছা, তারপরে যদি দেখি ম্যাঙ্গানিজ, তারপরে যদি দেখি জিঙ্ক, যেটা করোনা ভাইরাসের ক্ষেত্রে বিভিন্ন যে করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে যে ওষুধ ব্যবহার হচ্ছে, সেখানে জিঙ্কের একটা উল্লেখ থাকছে, তো সেই জিঙ্ক। তারপরে হচ্ছে তামা। এখানে দু রকমের আমরা নাম দেখতে পেলাম। সেই নামের ক্ষেত্রে মানে দুটো দাগ দিয়েছি, দেখো, এই যে এখানটায় তিনটে হয়ে গেল, যাই হোক। তো এখানে বিভিন্ন রকমের নাম আছে, তার মধ্যে উপরের যে নামগুলো আছে, এই নামগুলো অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরাইড, আয়ন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি পরিমাণে প্রয়োজন শরীরের মধ্যে। আচ্ছা, তাহলে নিচের যেগুলো কি, সেগুলোর প্রয়োজনীয়তা আছে, লোহা, আয়োডিন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, তামা, কিন্তু সোডিয়াম, পটাশিয়ামের মতো, ক্যালসিয়ামের মতো, ফসফরাসের মতো অত বেশি না। এটার আছে কিন্তু স্বল্প মাত্রায়। অর্থাৎ সোডিয়াম, পটাশিয়ামটা অনেক বেশি প্রয়োজন, এটা হচ্ছে বেশি প্রয়োজন, আর এটা হচ্ছে
বেশি প্রয়োজন না, মানে অনেক বেশি মাত্রায় প্রয়োজন, আর এটা হচ্ছে কম মাত্রায় প্রয়োজন। এই আর কিছু না, এগুলো সবগুলোই হচ্ছে খনিজ মৌল। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরাইড আয়ন। এদিকে কম মাত্রায় প্রয়োজনের মধ্যে আছে লোহা, আয়োডিন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, তামা। হয়ে গেল। এইগুলো সবগুলো হচ্ছে খনিজ মৌল। এবার এই খনিজ মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখব এর মানব দেহে বা মানুষের শরীরে এর কিরকম ভূমিকা আছে। তো প্রথমে দেখো বলছে যে উৎসেচকের সাহায্যকারী হিসেবে, উৎসেচকের সাহায্যকারী যেমন আমরা ভিটামিনের ক্ষেত্রে বলছিলাম, ঠিক সেই রকমই এই খনিজ মৌলগুলো যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, এগুলো কি হয়, বিভিন্ন উৎসেচক যেগুলো, যে এনজাইম যেগুলো হজম করতে বিপাকে যে আমাদের সাহায্য করে, যে উৎসেচক, সেই উৎসেচককে সাহায্যকারী হিসেবে জিঙ্ক, ম্যাঙ্গানিজ এগুলো কি কোফ্যাক্টর হিসেবে কাজ করে। কোফ্যাক্টর হিসেবে কাজ করে, উৎসেচকের সাহায্যকারী হিসেবে, কোফ্যাক্টর হিসেবে সাহায্য করে কারা, এই খনিজ মৌলগুলো। তার মধ্যে যেমন জিঙ্ক, ম্যাঙ্গানিজ ইত্যাদি, এই এরা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে পয়েন্ট দেখো বলছে অ্যাসিড ক্ষারের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষার্থে এটাকে ব্যবহার করা হয়। এরকম কিছু খনিজ মৌল যেমন সোডিয়াম, পটাশিয়াম। এই সোডিয়াম, পটাশিয়াম এমনই জিনিস, হ্যাঁ, যেটাকে সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম, এই সোডিয়াম আর পটাশিয়াম, এই সোডিয়াম পটাশিয়াম আয়ন প্রত্যেকটা মুহূর্তে শরীরের মধ্যে প্রয়োজন। অর্থাৎ কোষের একটা কোষ, সেই কোষের এক বাইরে থেকে ভেতরে আসার ক্ষেত্রে এই সোডিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেলের প্রয়োজনীয়তা সবসময় দরকার হয়। যখন মানুষকে স্যালাইন দেয় সেখানটাতে থাকে সোডিয়াম পটাশিয়ামের এই ভারসাম্যতা রক্ষার চেষ্টা করা হয় স্যালাইনের মাধ্যমে। তো এই সোডিয়াম পটাশিয়াম কি, এই অ্যাসিড ক্ষারের ভারসাম্যতা রক্ষা করে একটা কোষের মধ্যে, অর্থাৎ পুরো শরীরের মধ্যে অ্যাসিড এবং ক্ষার, যেটা আগে আলোচনা করেছিলাম যে 1 to 7, আবার ওদিকে হচ্ছে 7 থেকে 1 to 6, আবার 7 থেকে পরবর্তীতে বাড়তে যতটুকু যাওয়া যায়। তো এগুলো কি অ্যাসিড এবং ক্ষার এর যে বৈষম্য, সেই অ্যাসিড এবং ক্ষারের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা রক্ষা করার ক্ষেত্রে এই খনিজ মৌলগুলোর প্রয়োজনীয়তা অনেকখানি। সেক্ষেত্রে সোডিয়াম এবং পটাশিয়ামের ভূমিকা অনেক বেশি। তারপরে আসছে দেখো বলছে স্নায়ুতে উদ্দীপনা প্রবাহে, অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে বা শরীরের বিভিন্ন জায়গায় যত রকমের নার্ভ আছে, সেই নার্ভগুলোর মধ্যে তো একটা উদ্দীপনা তৈরির প্রয়োজনীয়তা পড়ে। যখন একটা জায়গায় মশা বসে, সেই মশাটাকে মারবার জন্য আরেকটা হাতকে, ওই মশার কামড়টা আমাদের শরীরের মধ্যে দিয়ে এলো ব্রেন আরেকটা হাতকে নির্দেশ দিল, সেই হাতটা তখন ওই মশাটাকে মারলো। অর্থাৎ একটা যে পালস শরীরের মধ্যে দিয়ে এলো মুহূর্তের মধ্যে ব্রেন থেকে আরেকটা হাতে এলো, সে ডাইরেকশনটা পালন করলো। এইগুলো হচ্ছে উদ্দীপনা। এই স্নায়বিক উদ্দীপনার ক্ষেত্রে কিন্তু এবং কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচলের ক্ষেত্রে এইসব খনিজ মৌলগুলোর অনেক ভূমিকা আছে। কীরকম, এই যে সোডিয়াম, পটাশিয়াম, এদের, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, এদের একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, তারপরের পয়েন্ট বলছি কি, যে ভিটামিনের বিপাকে একটু আগে ভিটামিনকে আমরা পড়ছিলাম, তো সেই ভিটামিনেরও তো প্রয়োজন আছে, তাকেও তো বিপাকের করার ক্ষেত্রে প্রয়োজনীয়তা পড়ে। সেই ভিটামিন বিপাকের ক্ষেত্রে আবার এই বিভিন্ন রকম মৌল যেমন ক্যালসিয়াম, হ্যাঁ, আবার ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই সমস্ত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই সব কিছুর একটা বড় ভূমিকা দেখবো কোথায়, তো ভিটামিনের বিপাকে। আচ্ছা, এরপর আসছে দেখো কোষ কলার বিকাশটা কোনোভাবে আমরা রাখতে পারি না। বিভিন্ন রকমের কোষ এবং কলার যে বিকাশ করার ক্ষেত্রে খনিজ মৌলের প্রয়োজনীয়তা অনেক। আচ্ছা, তারপরে আসছে 6 নম্বর পয়েন্ট কি, যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম, আচ্ছা, ফসফরাস, এগুলো কি, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো হাড়, দাঁত, এগুলো গঠনের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এই ক্যালসিয়াম, ফসফরাসটা একটা মৌল, খনিজ মৌল। তাহলে এগুলো হাড়ের ক্ষেত্রে বা বিভিন্ন কলার ক্ষেত্রে তাকে সংগঠিত করার ক্ষেত্রে এর ভূমিকা লক্ষ্য করা যায় খনিজ মৌলে।
আচ্ছা, তারপরে দেখো বলছে পেশির সংকোচন এবং প্রসারণ, অর্থাৎ একটা পেশি যখন আমি হাতটাকে তোলার সঙ্গে সঙ্গে তো পেশিটার একটা সংকোচন হলো, আবার হাতটাকে আমি যখন দূরে সরিয়ে দিচ্ছি তখন ওই জায়গাটাতে একটা প্রসারণ হলো। এই যে প্রসারণ এবং সংকোচন, এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের খনিজ মৌলের কি আছে, একটা বড় ভূমিকা আছে। তো সেরকম একটা খনিজ মৌল হচ্ছে যেমন ক্যালসিয়াম। এরা কি করে, এরা এই কোষের পেশির, একটা পেশি হাতের যে বাহু ধরো সেই পেশির সংকোচন এবং প্রসারণ, হাতটাকে যখন আমি উঠাচ্ছি এবং নামাচ্ছি, সেই সংকোচন এবং প্রসারণে পেশির একটা ক্যালসিয়ামের অনেক বড় ভূমিকা থাকে। এই হচ্ছে খনিজ মৌল সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে পুরো ওভারঅল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেটার মধ্যে ছিল ভিটামিন, খনিজ মৌল এবং তার সাথে বিভিন্ন রকমের জৈব ও অজৈব মৌল। তো আজ এই পর্যন্তই, এরপর অন্য বিষয় নিয়ে আবার পরে আলোচনা হবে।